তো ওয়েলকাম ব্যাক। আমরা হচ্ছে যে আমাদের নেক্সট যে ফেজ আছে, যে ফেজটা দিয়ে আমরা রাইটিং এ ট্রানজিট করতেছি, সেটা শুরু করব। সো প্রথমেই হচ্ছে যে বলে রাখি, আপনারা যারা ব্রেকে গেছেন তারা যদি ব্যাক করেন, আমাকে একটু থামস আপ দিতে পারবেন। এখানে থামস আপ কিভাবে দেয় জানেন? রিয়াক্ট রিয়াক্ট যে বাটনটা আছে, এটাতে দেখবেন যে থামস আপের একটা অপশন আছে, লাইক দিস। শুভ থামস আপ দিচ্ছে, শুভ ইজ দেয়ার, দিদার ইজ দেয়ার, প্রিয়া অ্যান্ড শুভ, ফাহাদ ইজ দেয়ার, সাদ্দাম অ্যান্ড শুভ ইজ দেয়ার অ্যাজ ওয়েল। আচ্ছা ঠিক আছে, আপ হ্যান্ড নামাই ফেলতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন হচ্ছে যে এই মুহূর্তে আমরা শুরু করবো হচ্ছে যে আপনার রাইটিং ক্লাস 1, আমাদের ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে ডিসকাস করব। সো ইন্ট্রোডাকশন পার্টটা কি? সো আমরা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টের স্পেসিফিক্যালি 3টা পার্ট দেখবো। সো এই 3টা পার্ট নিয়ে আমরা ডিসকাস করার আগে আমরা প্ল্যানিং করব, প্ল্যানিংটা কিভাবে করব এবং প্যারাফ্রেজটা কিভাবে করব, থিসিসটা কিভাবে করব, এটা প্র্যাকটিস করব। সো এটাকে একটু পিছনে নিয়ে যাস, ঝামেলা করতেছে অনেক। এবার গেইন বাড়ায় দিস। আচ্ছা, সো প্ল্যানটা কিভাবে করব? একটা এসে প্ল্যানিং করার জন্য হচ্ছে যে আমাদের আইডিয়া জেনারেশন করা লাগবে। সেম আপনার এই আইডিয়া জেনারেশনটার উপর ডিপেন্ড করে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন। আপনি যে আইডিয়াটা লিখবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার ইন্ট্রোডাকশনটাও, হচ্ছে ওটার উপরে ডিপেন্ড করবে যে কিভাবে আপনি আইডিয়াটা জেনারেট করতেছেন। সো ইন্ট্রোডাকশনটা কেমন হয়? একটা একটা সেটে সাধারণত আপনাকে কয়টা ওয়ার্ডস লিখতে দেয়? আমরা টাস্ক 2 এর কথা বলতেছি। টাস্ক 2 ইজ সেম ফর জেনারেল ট্রেনিং অ্যান্ড একাডেমিক ম্যাটেরিয়াল, দুইটার জন্যই সেম। ইটস এসে রাইটিং টাস্ক। এখন এখানে কয়টা কয়টা ওয়ার্ডস হয় জানেন? হাউ মেনি ওয়ার্ডস? 250টা সর্বনিম্ন। 250টা ওয়ার্ডস লিখতে হয় আপনাকে, হ্যাঁ। সো এই 250টা ওয়ার্ডস এর মধ্যে আপনি কয়টা হাইয়েস্ট কয়টা লিখতে পারবেন বা মিনিমাম কয়টা লিখতে পারবেন? আর ভাইয়া আমি দুটো করছিলাম, আমি 190 আর একটা 200, বেশি আর হয় নাই। বেশি হয়নি না? তাইলে হচ্ছে আপনি আইডিয়াটা এক্সপান্ড করতে পারতেছেন না, যে আইডিয়াটা আপনি জেনারেট করছেন। সো মিনিমাম আপনাকে 250 ওয়ার্ডস লিখতেই হবে উইদিন 40 মিনিটস এক্সপেক্টেড, প্লাস মাইনাস, হ্যাঁ। এই টাইমের মধ্যে আপনাদের 240-50 ওয়ার্ডস মিনিমাম লিখতে হবে। বাট রুল অফ থাম হচ্ছে 10% ওয়ার্ডস অলওয়েজ বেশি লিখা, মোর লিখা। সো আমরা যদি সেভাবে দেখি তো 275 ওয়ার্ডস হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ আপনি লিখতে পারবেন, অন অ্যান অ্যাভারেজ, বাট মিনিমাম 250। আর আপনার এর মধ্যে এখানে হাইয়েস্ট কত লিখতে পারবেন? হাইয়েস্ট এর কোনো শেষ নাই, বাট 300 ওয়ার্ডস এর বেশি লিখা উচিত না। কারণ হচ্ছে যে এর বেশি লিখলে আপনার আইএলস এর এক্সামিনার একটু বিরক্ত হইতে পারে যে আমাকে তো এত ওয়ার্ডস পড়ার জন্য আইএলস আমাকে টাকা দেয় না, তো আমি কেন এত সময় নষ্ট করব এতগুলো ওয়ার্ডস পড়ে। আরেকটা জিনিস হইতে পারে যে আপনি যে টাস্কটা দেওয়া হয়েছে সেই মানে মানে আপনার আপনার কথাগুলো আপনি 250টা বা 300 ওয়ার্ডের মধ্যে আপনি লিখতে পারতেছেন না, যে কারণে হচ্ছে যে আপনি 300 ওয়ার্ডের বেশি চলে যাচ্ছেন। 300 ওয়ার্ড মানে একেবারে 300 ওয়ার্ডও না, লাইক 310 ওয়ার্ডও লিখতে পারেন, বাট ডোন্ট গো ফর 350 ওয়ার্ড অথবা 400 ওয়ার্ড। 350 অথবা 400 ওয়ার্ডে যাবেন না আর কি। এর মধ্যেখানে আপনি চেষ্টা করবেন যে লিখে ফেলা, 300-র মধ্যেখানে লিখে ফেলার, বাট মিনিমাম আপনি চেষ্টা করবেন 275 ওয়ার্ড লিখতে। এটা ভাইয়া হচ্ছে আর ম্যাচ লিখতে ব্যাপার। পারলে না, 300 তো ভাইয়া অনেক অনেক বেশি। না, না, 250 300 হাজার অনেক লিখতে বেশি। পারলে enough। হ্যাঁ, 300 ওয়ার্ড বেশি, 250 ইজ এনাফ। বাট অনেক সময় হয় কি, আপনি এক ভোকাবুলারি ইউজ করে করে বারবার বারবার একই ওয়ার্ড লিখে যাচ্ছেন, হ্যাঁ। ওইটা অনেক সময় ওরা কাউন্ট নাও করতে পারে, বলতে পারে যে না, ইটস নট গুড এনাফ 250 ওয়ার্ডস এর জন্য। তো সেই ক্ষেত্রে 275 ইজ দ্য সেফ সাইডে থাকা আর কি। 275 জোর করে 275 লিখতে হবে কথা না। আপনি দেখতেছেন যে 250 ক্রস করে ফেলছেন অ্যান্ড ইউ আর অ্যাবাউট টু ফিনিশ, হ্যাঁ, তাহলে আপনি ফিনিশ করে দিতে পারেন। যদি দেখেন যে আপনার টাইম নাই, আপনি টাইম না থাকা অবস্থায় আপনি জোর করে তার 275 ওয়ার্ড লিখবেন না, তাই না? আপনার টাইম যদি দেখেন যে আছে অ্যান্ড ইউ স্টিল হ্যাভ টাইম টু পুট সাম ওয়ার্ডস অর মেবি সাম ফ্রেজেস ইন বিটুইন, তাহলে আপনি ওটাতে একটু বেশি সময় দিতে পারেন আর কি। সো এটা হইতেছে আপনার ম্যাজিক ওয়ার্ড, যে 250টার জায়গায় আপনি 275 ওয়ার্ড লিখবেন, বাট 300 ওয়ার্ডটা ক্রস করবেন না। লিখে দিই ডু নট ক্রস, অথবা ট্রাই নট টু ক্রস দেখি না, তো ডু নট একটু বেশি স্ট্রিক্ট হয়ে যায়। ডু নট ট্রাই নট টু ক্রস 300 ওয়ার্ডস, হ্যাঁ। এটাও লিখেছি ট্রাই টু রাইট 275 ওয়ার্ডস, বাট মিনিমাম, দিস ইজ রুল অফ থাম। রুল অফ থাম হচ্ছে যে 10% বেশি। সো দিস ইজ হাউ। এখন এর মধ্যে কেন আপনি যদি চিন্তা করেন আপনার
অ্যাসে স্ট্রাকচারটা আমরা বেশ কিছু সময় ধরে আমরা অ্যাসে স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করছি। স্পেসিফিক্যালি আপনি যদি বলেন, আমরা ইতিমধ্যে যে ট্রায়াল ক্লাসটা হয়েছে, ট্রায়াল ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, ওখানে প্লাস একটা আমরা ওয়েবিনারও করছিলাম, ওখানেও আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেক বিশদ বিবরণ করছি। সো সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা যে যে জায়গাটা বিবরণ করছি, সেটা হচ্ছে যে আমরা একটু দেখে নিব, আবার রিভিজিট করে নিব আর কি। সেন্টেন্স স্ট্রাকচারটা আপনার ওই ভিডিওটা দেখে আপনারা রিভিজিট করে নেবেন, যে একটা সেন্টেন্স না, সরি, স্ট্রাকচারটা আপনি হচ্ছে যে একটা ওই ভিডিওটা দেখে আপনারা আবার রিভিজিট করে নেবেন। বাট বেসিক একটা এসে স্ট্রাকচার সাধারণত থাকে, সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে, একটা বডি প্যারাগ্রাফ থাকে, একটা কনক্লুশন থাকে। এখন বেসড অন দ্য কোয়েশ্চেন তাই বডি প্যারাগ্রাফের হচ্ছে যে বডি প্যারাগ্রাফই মানে মিনিমাম দুটো বডি প্যারাগ্রাফ লিখতেই হবে আপনাকে, আসলে বলে লাভ নেই। তো এই জন্য 1 আর 2 দিয়ে দিলাম। সো দিস ইজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার, সরি এসে স্ট্রাকচার। কিন্তু বেসড অন দ্য কোয়েশ্চেন সামটাইমস আপনাকে বডি প্যারাগ্রাফ 3ও লিখতে হইতে পারে। বেসড মানে এটা লিখতে হইতে পারে না, লিখলে আপনার জন্য আরেকটু ক্লিয়ারলি লেখার একটা সুযোগ হয়ে থাকে আর কি। আমি মরিয়মের সাথে একটা প্রাইভেট ক্লাস নিয়েছিলাম, আমি ওইটাতে, হ্যাঁ ওইটা হচ্ছে যে ওই কোয়েশ্চেনটাতে আমরা দেখলাম যে বডি প্যারাগ্রাফ 3 লেখার একটা অপরচুনিটি আছে, ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, ওটা আমি রেকর্ড করে রাখছি, আমি আপনারা চাইলে আমি হচ্ছে যে জাস্ট প্রাইভেট ক্লাসের জন্য ওটা হচ্ছে যে আপলোড করে দিব। ওই যেভাবে আমরা আইডিয়া জেনারেট করে হচ্ছে যে আমরা প্ল্যান করছি যে কোথায় কোন কোন টপিকে আলোচনা করব। সো ইট ডিপেন্ডস অন আপনি আপনি একটা কোয়েশ্চেনকে কিভাবে ট্যাকেল করবেন, তার উপর বেদ করে আপনার এসে স্ট্রাকচারটা হবে। সো ইউজুয়ালি 90% অফ দ্য টাইম, 90% আমি বলবো যে 70% অফ দ্য টাইম আপনি এই এই স্ট্রাকচারে লিখে ফেলতে পারবেন, যে দুইটা, যে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন, ইন্ট্রোডাকশন, বডি। এইখানের মধ্যে এখন যদি আপনি ওয়ার্ডে ভাগ করেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে 60 to 70 ওয়ার্ডস এর বেশি আপনি, 60 না 50 ওয়ার্ডস লিখলেও ইটস গুড এনাফ আপনার ইন্ট্রোডাকশন পার্টের জন্য। বাকিগুলো আপনি এখানে ভাগ করে নিতে পারেন, যে 120 ওয়ার্ড এখানে লিখলেন, সরি 100 ওয়ার্ড এখানে লিখলেন, অথবা ধরেন 100 ওয়ার্ড এখানে লিখলেন, আর এখানে লিখলেন আপনি 60 ওয়ার্ডস, আর এখানে লিখলেন আরো 100 ওয়ার্ডস, আর ফাইনালি আপনি এখানে লিখলেন ধরেন 30 ওয়ার্ডস অথবা 40 ওয়ার্ডস, 40 ওয়ার্ডস যোগ করেন, তাহলে দেখবেন যে অ্যাভারেজে আপনার 100 এরকমই হয়। এখানে আপনি কম বেশি লিখতে পারেন, এটা কোনো ইস্যু না। কখনো এটা 100 হইতে পারে, কখনো 90 হইতে পারে, ওয়ার্ডস হইতে পারে। So আপনি ক্যালকুলেট করে দেখেন, 230 যদি মিনিমামটা আমরা যদি মিনিমামটা ধরি, তাহলে 100, 250, 250 আর এখানে 30, 280টা ওয়ার্ডস হচ্ছে দিয়ে আপনি আপনার টোটাল অ্যাসেটে লিখে ফেলতে পারেন। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে হচ্ছে যে সাধারণত 50 থেকে 60টা ওয়ার্ডস এর বেশি লিখবো না, অনেক বেশি বড় ইন্ট্রোডাকশন করে আমরা রিডার্সকে কনফিউজ করবো না। সো ইন্ট্রোডাকশন পার্টটাতে ওয়ার্ড লিমিটটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, এখানে আমরা 50 থেকে 60টার বেশি ওয়ার্ডস লিখবো না। সো এটা হচ্ছে যে আপনার অ্যাসে স্ট্রাকচার। সো ইন্ট্রোডাকশনের এখন আমরা যদি পরেরটা দেখি, যে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা কি, ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা কি। ইন্ট্রোডাকশনটা স্ট্রাকচার লেখার আগে আমরা বলি যে ইন্ট্রোডাকশনটা কেন লিখতে, লাইক এটা যদি আপনি এভাবে করে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে ইন্ট্রোডাকশনটা কেন লেখা হয়। আমরা তো ছোটবেলা থেকে আগে রচনা লিখতাম, উপসংহার লিখে ফেলতাম, বাট উপসংহারটা আমরা কেন লিখতাম, এটা কিন্তু আমি আসলে অনেস্টলি যদি বলি, লেভেলে এসে ইউনিভার্সিটি লেভেলে উঠার আগে আমি এটা নিজেও জানতাম না যে আমরা উপসংহারটা কেন লিখতেছি, দ্যাট মিনস ইন্ট্রোডাকশন পার্টটা কেন লিখতেছি। আমরা জাস্ট মুখস্থ লিখতেছি যে দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, কাউয়ের রচনায়, হ্যাঁ হ্যাঁ লিখে ফেললাম, বাট কেন লিখতেছি না, এটা আমরা, দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন, রাইট? এই কোয়েশ্চেনটা মাথার মধ্যে আসে যে কেন লিখতেছি। সো ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কেন লিখতেছি, এটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন। কেউ যদি আমাকে আনসার করেন যে ইন্ট্রোডাকশন পার্টটা আমরা কেন লিখি, এনিওয়ান ক্যান ভলান্টিয়ার। এসেটা লিখবো সেই সম্পর্কে, ওই টপিকটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এক্স্যাক্টলি একটা প্রাথমিক ধারণা, অথবা ধরেন সামারাইজ একটা জিস্ট আমরা হচ্ছে যে ইন্ট্রোডাকশনে তুলে ধরবো, যে আমরা আজকে এই লেসনে অথবা এই এসেতে আমরা এই এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো, প্লাস আমার এই টপিকটার ব্যাপারে কি আন্ডারস্ট্যান্ডিং। টপিক মানে কি, একটা স্টেটমেন্ট আপনাকে দিবে কোয়েশ্চেনে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে আপনাকে ওই টপিকটা আনসার করতে হবে। সো এই কারণে হচ্ছে যে আমাকে আগে কোয়েশ্চেনটা যে বুঝছি এটা বোঝানোর জন্য আমাকে একটা স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্ট, অথবা এটাকে আপনি বলেন যে প্যারাফ্রেজড স্টেটমেন্ট। এটা হচ্ছে যে একটা স্ট্রাকচারের একটা পার্ট ইন্ট্রোডাকশনের, যে আপনি আপনাকে ডিসকাশন এসে দেওয়া হয়েছে, অথবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে দেওয়া হয়েছে, অথবা ধরেন আপনাকে দেওয়া হয়েছে ডিরেক্ট কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে, অপিনিয়ন এসে দেওয়া হয়েছে,
হ্যাঁ, অ্যাগ্রি ডিসএগ্রি এসে দেওয়া হয়েছে, যে কোনো মানে একটা টপিকে আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে বা স্টেটমেন্ট আপনাকে দেওয়া হয়েছে যেটাকে আপনাকে এসে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে স্টেটমেন্ট অথবা কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে সেটা বুঝছি, সেটা বোঝানোর জন্য সেটা একটা প্যারাফ্রেজ স্টেটমেন্ট আমরা বলবো। এরপরে আমরা চলে যাব হচ্ছে যে থিসিস স্টেটমেন্টে। এখন থিসিস স্টেটমেন্টটা ডিপেন্ড করবে, থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্ট হচ্ছে যে আপনি এখন এই এসেতে কি লিখতে যাচ্ছেন সেটা আপনি ক্লিয়ার করে দিবেন এই স্টেটমেন্টের মাধ্যমে। যদি কোনো রকম ধরেন আপনার থাকে, কোনো রকম যদি আপনার স্ট্যান্স নিতে বলে, সেই স্ট্যান্সটা আপনি এখানে ক্লিয়ার করে দিবেন। যদি আপনাকে কাউন্টার আর্গুমেন্ট বলে, কাউন্টার আর্গুমেন্ট মানে হচ্ছে ধরেন আপনাকে যদি একটা অল্টারনেটিভ সলিউশনও দিতে বলে, যে আপনি প্রবলেম সলিউশন হয়, মানে এটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপর থিসিস স্টেটমেন্টটা। সো থিসিস স্টেটমেন্ট কখনো এক সেন্টেন্সের হইতে পারে, ওয়ান সেন্টেন্সও হইতে পারে, অর টু সেন্টেন্সও হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন। বেসিক্যালি এটা হইতেছে আপনার হইতেছে আমার ইন্ট্রোডাকশনের একটা স্ট্রাকচার। এখন ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারে প্যারাফ্রেজ স্টেটমেন্টটা দেখতেছি, আমরা থিসিস স্টেটমেন্টটা দেখতেছি, এই দুইটা পার্ট আমরা দেখতেছি। থিসিস স্টেটমেন্ট কুড বি ওয়ান সেন্টেন্স, টু সেন্টেন্স। তার আগে আমাকে জানতে হবে যে কি ধরনের কোয়েশ্চেনে আমরা কি রকম করে আমরা ইন্ট্রোডাকশনটাকে ট্যাকেল করব, রাইট? সো আমি বিফোর আই মানে ডিগ ইন ডিপার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার যে প্রিভিয়াস ক্লাসেসগুলো আছে, স্পেসিফিক্যালি দেখবেন আপনার ইউটিউবে, আপনারা দেখবেন, আমি জানি না অনেকে এখানে ইউটিউব চ্যানেলটা আমাদের পাইছে কিনা বা ইউটিউব চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব করা আছে কিনা স্কলার একাডেমির। আমি হচ্ছে যে স্কলার একাডেমির ইউটিউব চ্যানেলটা হইতেছে যে আপনার এখানে শেয়ার করে রাখতেছি, গ্রুপ চ্যাটে আমি শেয়ার করে দিচ্ছি। গ্রুপ চ্যাট কোথায়? তাইলে হচ্ছে যে আপনারা ওই স্কলার একাডেমির ওখানে ঢুকে প্লে লিস্ট যে ভিডিওগুলো পাবেন, দেখবেন যে রাইটিং এর উপরে আমি বেশ কয়েকটা ক্লাস ইতিমধ্যে নিয়েছি। একটা স্ট্রাকচার কিভাবে করে, একটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস কিভাবে করে, ওখানে ডিপলি আমরা ওগুলো নিয়ে ডিসকাশন করে ফেলছি ইতিমধ্যে। বাট আমাদের এখন হচ্ছে যে আমরা পার্ট বাই পার্ট ডিসকাশন করব। তার মধ্যে একটা হচ্ছে যে এই ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এখন এখানে আপনি ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা কোয়েশ্চেনের স্ট্রাকচারটা আগে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কোয়েশ্চেন নিয়ে হচ্ছে যে ট্যাকেল করতেছি। আমি যদি এটা দেখতে হয় তাহলে আমার একটা এক্সিস্টিং, আমি একটা হোয়াইট বোর্ড দেখাই, আপনাদের সবার ফেভারিট হোয়াইট বোর্ড, প্রেজেন্টিং দেই না? হ্যাঁ, ওকে ফাইন। এবার আমি অ্যাক্সেসটাও বন্ধ করে রাখলাম, সো যে কারণে আপনাদের এটা বোঝা যাবে যে আমি, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি হোয়াইট বোর্ডটা ওপেন করছি। হোয়াইট বোর্ড ওপেন করার পরে এখন আপনারা সবাই ফলো করতে পারতেছেন আশা করি। হ্যাঁ, এখানে যারা যারা আছেন এরা ফলো করতে পারতেছেন। এখন আমরা যদি দেখি, তো প্রথমে আমরা দেখি যে এসে কোয়েশ্চেন টাইপস গুলো কি ধরনের হয়। এখন এসে কোয়েশ্চেন বিভিন্ন টাইপের হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে যে ধরেন প্রবলেম এন্ড সলিউশন এসে, যেটা ইদানিং অনেক পপুলার। সো সাধারণত কোয়েশ্চেনের মানে একটা স্টেটমেন্ট দেওয়ার পরে, একটা স্টেটমেন্টে বোঝাই যাচ্ছে একটা প্রবলেমের কথা বলতেছে, এই প্রবলেমটা দেওয়ার পরে বলতে পারে যে হোয়াট আর দ্য প্রবলেমস অ্যান্ড হাউ ক্যান দে বি সলভড। হ্যাঁ, হাউ ক্যান দে বি সলভড। এখানে হচ্ছে যে তাইলে বোঝা যাচ্ছে যে কোয়েশ্চেনটা আবার দেখি যে হাউটা কিভাবে, হাউ দিয়ে কিভাবে কোয়েশ্চেন করি, এই যে বোঝা যাচ্ছে যে হাউ ক্যান দে বি সলভড। হাউটা হচ্ছে যে কোয়েশ্চেন ফর্মে বলা হয়েছে, মানে কোয়েশ্চেন ফর্মের কি ধরনের কোয়েশ্চেন এটা বলা হয়েছে, হাউ কিভাবে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য। এবং ক্যান হচ্ছে অক্সিলারি, দেই হচ্ছে সাবজেক্ট, ভি হচ্ছে যে সলভড এর অক্সিলারি, সলভড যে এটার অক্সিলারি, দে বি সলভড। হ্যাঁ, তো এখন আমরা যদি দেখি এটা প্যাসিভে বলা হয়েছে, হাউ ক্যান দে বি সলভড, হাউ ক্যান দে সলভ ইট বলে নাই। হ্যাঁ, হাউ ক্যান দে বি সলভড বলা হয়েছে। তাহলে হচ্ছে যে প্রবলেমস গুলোকে কিভাবে সলভ করা যায়, কারণ প্রবলেমস নিজে নিজে সলভ হয় না, এটাকে সলভ করতে হবে বা এটা সলভ মানে অ্যাকশনটা নেয়, এই কারণে হচ্ছে প্যাসিভে বলা হয়েছে এটা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন এসে। ডাবল কোয়েশ্চেন এসেটা আগে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যাই। আমি জানি না কার্সার দেখতে পাচ্ছেন না আপনারা, বাট আমি জাস্ট ক্লিক করলাম বোঝানোর জন্য যে কোন টপিকে আমরা আসি। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এসে আসতে পারে, যেখানে বলতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দ্যাট মিনস হচ্ছে আপনাকে একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দেওয়ার পরে বলা হবে যে এটার এই 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 হইতেছে একটা পজিশন, যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে টেকনোলজি ইজ মানে এভরিওয়্যার রাইট নাও, সোশ্যাল মিডিয়া ইজ এভরিওয়্যার, অ্যান্ড এই এত সোশ্যাল মিডিয়ার এক্সপোজারের মধ্যে হোয়াট কুড বি দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস।
সিম্পল অ্যাজ দ্যাট। আর এডিশনালি তখন আপনাকে বলতে হইতে পারে যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, স্টেট ইউর ওন ওপিনিয়ন এন্ড গিভ এক্সাম্পল, এই ধরনের কথাবার্তা বলতে পারে। তো সেক্ষেত্রে এটা অপিনিয়ন এসেও হয়ে যেতে পারে, বাট এই মুহূর্তে এটা জাস্ট বোঝানোর জন্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এর মানে হচ্ছে যে আপনাকে ওই অ্যাডভান্টেজ গুলোও লিখতে হবে এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখতে হবে। আপনার স্ট্যান্সটা যদি চায় তখন আপনার স্ট্যান্সটা ক্লিয়ার করতে হবে। এরপর আমরা ডিসকাশন এসেতে আসি। ডিসকাশন এসেটা হচ্ছে যে আপনাকে বোথ ভিউ দিবে এবং আপনার অপিনিয়ন চাইবে। সেম কথা, ডিসকাশন এসে মানে হচ্ছে যে একটা প্রবলেম দিবে। সেম সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্রবলেম আছে অথবা ইস্যুস আছে। কোনো প্যারেন্টসরা বলে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়া ইজ গুড, অ্যান্ড স্টুডেন্টসরা বলে সোশ্যাল মিডিয়া ইজ প্যারেন্টসরা বলে সোশ্যাল মিডিয়া ইজ ব্যাড, স্টুডেন্টসরা বলে বা চিলড্রেনরা বলে সোশ্যাল মিডিয়া ইজ গুড। ডিসকাস বোথ পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, ডিসকাস বোথ ভিউ। এটা মানে আপনি দুই ভিউটাই ডিসকাস করবেন এবং হচ্ছে যে আপনার নিজের অপিনিয়নটা আপনি দিবেন। সো এইটা হচ্ছে ডিসকাশন এসে। আর অপিনিয়ন এসেটা হচ্ছে টু হোয়াট ডিগ্রি ইউ ডিসএগ্রি, অ্যাগ্রি ডিসএগ্রি। সোজা কথা, অ্যাগ্রি ডিগ্রি ডিসএগ্রি মানে হচ্ছে যে আপনাকে একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, এটা আপনার বলতে হবে এবং ক্লিয়ারলি বলতে হবে। এটা কিন্তু শুধুমাত্র অ্যাগ্রি অ্যান্ড ডিসএগ্রি না, এটা ইট কুড বি ইন বিটুইন অ্যাজ ওয়েল। অ্যাগ্রি ডিসএগ্রি অথবা অ্যাগ্রি অর ডিসএগ্রি অথবা আই আই ফাইন্ড ইট অ্যাগ্রিও এবং ডিসএগ্রি, এটার মাঝামাঝি আপনি এটা একটা স্ট্যান্স নিতে পারেন। সেক্ষেত্রে প্যারাগ্রাফ 3 চলে আসতে পারে। অ্যাগ্রি যদি মানে এটার পক্ষে কথা বলবেন, বিপক্ষে কথা বলবেন, মাঝামাঝিও কথা বলবেন, ফাইনালি আপনার অপিনিয়ন যদি চায় অপিনিয়ন দিবেন। সেক্ষেত্রে অপিনিয়ন এসেতে এটা হচ্ছে যে ব্যাপার করে। আর ফাইনালি ডবল কোয়েশ্চেন এসে হচ্ছে যে আপনার প্রবলেম এন্ড সলিউশন এসে হইতে পারে এটা, অথবা ধরেন আপনার এটা প্রবলেম এন্ড সলিউশন না, এটা হচ্ছে যে আপনার হইতে পারে ডবল কোয়েশ্চেন মানে দুইটা কোয়েশ্চেন দিবে। যে ডিরেক্টলি, এটাকে ডিরেক্ট কোয়েশ্চেনও বলা হয়, ডিরেক্ট কোয়েশ্চেন এসে। দ্যাট মিনস হচ্ছে যে একটা 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 কোয়েশ্চেনে বলতে পারে যে ওয়াই ইজ দিস হ্যাপেনিং, কোন একটা ঘটনা ঘটতেছে, হোয়াট ক্যান বি ডান। এই ধরনের হইতে পারে। যে দ্যাট মিনস যে এটাও একটা প্রবলেম এন্ড সলিউশন হইতে পারে। প্রবলেমটা বা ইস্যুটা কি, ওয়াই ইজ ইট হ্যাপেনিং, এটা হচ্ছে একটা ইস্যু। আর এটা হচ্ছে যে হোয়াট ক্যান বি ডান, এখন কি করা যায়, সলিউশনটা কি হইতে পারে, রাইট? হোয়াট আর দ্য কজেস, কজ এন্ড ইফেক্ট এর মতো। হোয়াট আর দ্য কজেস, যে কোনো একটা স্টেটমেন্ট দিবে যে একটা মানে বাংলাদেশে অনেক বন্যা হয়, হোয়াট আর দ্য কজেস, অ্যান্ড ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ আর নেগেটিভ ট্রেন্ড, বন্যা হওয়াটা কি পজিটিভ আর নেগেটিভ কিনা। এনিওয়ে, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। এখন আপনাকে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে আপনাকে আপনার মানে ইন্ট্রোডাকশন পার্টটা হচ্ছে যে মানে ইন্ট্রোডাকশন পার্টটা শুরু করতে হবে। সো সরি ফাহাদ ভাই, আমি হচ্ছে যে ইয়া করে ফেলছি। আচ্ছা, আপনারা তো বুঝেই গেছেন যে মিস্টেক হয়ে গেছে, আরেকজন জয়েন করতেছে। আম সরি, আমি হচ্ছে যে হোয়াইট বোর্ডটা ক্লোজ করার সময় টোটাল মিটিংটাই ক্লোজ করে দিচ্ছি। লেট আদার পিপল কাম। আমাদের হ্যাঁ প্রিয়া চলে আসে, আর হচ্ছে যে কে বাকি আছে, আর আরেকজন মনে হয় বাকি আছে। আম সরি ফর দ্যাট, আমি হচ্ছে যে লাইক ক্লোজ করার সময় পুরো মিটিং ক্লোজ করে দিছি। আচ্ছা, আমরা তাইলে হচ্ছে যে আমাদের সেশনটাতে চলে যাই। সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্টটা আমরা হচ্ছে ঠিক আছে। কেউ কি বাদ গেল? কে ছিল এর আগে? আমাদের মধ্যে একজন বাদ গেছে মনে হয়, তাই না? এই ভাই একজন এখনো আসে নাই। আপনাদের ওই যে আপনার যে রিলেটিভ না কে জানি একজন। আমি আচ্ছা ওকে ঠিক মেসেজ আছে, দিচ্ছি। আচ্ছা মেসেজ দেন, মেসেজ দিয়ে ওনাকে আসতে বলেন, আমি ভুলে ইয়া করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমার একটা ইন্ট্রোডাকশন পার্টটা তাহলে স্ট্রাকচারটা বুঝলাম আমরা, যে ইন্ট্রোডাকশনে আমাদের কিভাবে লিখতে হবে ডিপেন্ডিং অন দ্য এসে। আমরা হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা লিখে লিখে থাকবো। সো আমরা যদি এখন যাই, ধরেন ব্রিটিশ কাউন্সিলের যে কোনো একটা কোয়েশ্চেনে যদি যাই, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদেরকে করে আমরা হচ্ছে যে এটা আনসার করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে আমরা এই কোয়েশ্চেনটাকে ধরি। এই কোয়েশ্চেনটাকে আমরা যদি দেখি এবং এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, এটা কি ধরনের ইয়া, তাইলে এটা হয়ে গেলো আমাদের। এখন আমরা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এটা কি ধরনের কোয়েশ্চেন এবং এটাকে আমরা কিভাবে ট্যাকল করব। সো যে কোনো ইন্ট্রোডাকশন আপনি শুরুতেই দেখে মাত্র লেখা শুরু করবেন না অবশ্যই। হ্যাঁ, আপনাকে আইডিয়াও জেনারেট করে ফেলতে হবে। সো আমাদের যে মেথডটা আছে স্কেলেটন মেথডে, আমরা বলেই থাকি যে আপনি আপনার আইডিয়াটা আগে জেনারেট করে ফেলেন, যে কি লিখতে যাচ্ছেন একটা স্টেটমেন্ট দেখে সেটা আগে আইডিয়াটা জেনারেট করে ফেলেন। এবং আইডিয়া জেনারেশনের সবচাইতে ইজি মেথড, অনেকে দেখবেন যে আপনাকে অনেক কিছু বলে থাকবে। অনেক কিছু মানে হচ্ছে যে ধরেন অনেক ধরনের টেকনিক বলা থাকবে, যে প্যাস্টেল মেথড অনেকে বলে, লাইক পলিটিক্যাল, তারপরে ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, এল ফর লিগাল, রাইট? এই প্যাস্টেল এনভায়রনমেন্টের এলিমেন্টস গুলো দিয়ে আপনি কোয়েশ্চেনের মানে টপিকের আইডিয়া জেনারেট করতে পারেন। হচ্ছে যে সরি, আমাকে দেখা যাচ্ছিল না তখন, আমি তো অনেকক্ষণ ফোনের দিকে তাকাই হচ্ছে কথা বলছি। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম
যে অনেকে বলতে পারে যে পেস্টেল মেথডের মাধ্যমে আপনার আইডিয়া জেনারেশন করার কথা বলে থাকে। আইডিয়া মানে পেস্টেল মেথডটা কি? পেস্টেল মেথডটা হচ্ছে যে এই PESTEL, হ্যাঁ, পেস্টেল মেথডের মধ্যে P ফর পলিটিক্যাল, E ফর ইকোনমিক, S ফর সোশ্যাল, E ফর টেকনোলজি, E ফর এনভায়রনমেন্টাল, L ফর লিগ্যাল। এই ধরনের এনভায়রনমেন্টের এলিমেন্টগুলোকে দিয়ে আপনি আপনার আইডিয়া জেনারেশন করতে পারেন যখনই আপনার একটা টপিক আসবে। কিন্তু আপনি না এই ব্যাক অ্যান্ড ফোর্থ করতে গেলে, যদি এটা কি একটা পলিটিক্যাল সিনারিও, এটা কি একটা এনভায়রনমেন্টাল সিনারিও, নাকি এটা একটা ইকোনমিক্যাল সিনারিও, এখান থেকে আমার আইডিয়া জেনারেট করে বের করতে আসার চেয়ে মানে এটাও একটা ওয়ে, যারা একটু লিটল বিট মানে স্লাইটলি অ্যাডভান্স লেভেলে আছে ওদের জন্য। বাট আমি বলবো যে পেস্টেলটা আপনি ফলো করে জাস্ট সিম্পলি আপনার মাথায় যে আইডিয়া আসে, ইনস্ট্যান্টলি আপনার মাথায় যে আইডিয়া আসে সেই আইডিয়াটাকে নিয়ে আগানোটা বেটার। কারণ যে আইডিয়াটা আপনার মাথায় এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে একটা সিম্পল আইডিয়া। আপনি এই জিনিসটা মাথায় রাখেন যে একটা এসে লেখার সময় আইডিয়ার কোয়ালিটি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে কোনো আইডিয়াকে কিভাবে ফ্লুয়েন্টলি আপনি কনভে করতে পারেন, এইটা ইম্পর্টেন্ট। আপনি অনেক ইমপ্রেসিভ আইডিয়াস লিখে ইউ উইল নট গেট হায়ার স্কোর। ইনস্টিড আপনি একটা সিম্পল আইডিয়াকে এক্সপান্ড যদি প্রপারলি করতে পারেন, 250 ওয়ার্ডস লিখতে পারেন, আপনার আইএলটিএস এর স্কোর অনেক বৃদ্ধি পাবে। সো দ্য টিপ হচ্ছে এটা যে সিম্পলি আপনার মাথায় যা আসে লজিক্যালি আপনার ওই আইডিয়াস গুলো যদি আপনার স্টেটমেন্ট যা দেয়া আছে এখানে সেটাকে আনসার করতে পারে, দিস ইজ গুড এনাফ। এর বাইরে আপনাকে অনেক আইডিয়াস চিন্তা করতে হবে না। সো ব্রেইন স্টর্মিং বলতে আমরা যেটা বুঝি যে আমরা অনেক আইডিয়াস বের করবো, তারপর ওটাকে ট্যাকেল করবো। হ্যাঁ, ঠিক আছে, 2-3টা আইডিয়া আপনি মাথায় রাখেন, এরপরে চিন্তা করেন যে আমি এটা দিয়ে হচ্ছে যে এই কোয়েশ্চেনটাকে ট্যাকেল করতে পারবো। তখন কি আপনি ওটাকেই চুজ করবেন, কারণ ওই রিলেটেড আপনার ভোকাবুলারি গুলো আপনার মাথায় থাকবে ইতিমধ্যে। আর আমরা রাইটিং করতেছি এর মধ্যে কিন্তু ভোকাবুলারি ইম্পর্টেন্ট। সাইড বাই সাইড আমাদের ভোকাবুলারি গুলো রিলেট করতে হবে। আমি ভোকাবুলারি নিয়ে একটু পরে আসতেছি, তার আগে আইডিয়াটা নিয়ে কমপ্লিট করি। সেটা হচ্ছে যে আইডিয়াটা বেশি কমপ্লেক্স করতে যাবেন না, কারণ বেশি কমপ্লেক্স করলে আপনাকে সেই কমপ্লেক্স টাইপের লেখাই লিখতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। তখন কিন্তু আপনি দেখা যাবে যে আপনি ওয়ার্ডস খুঁজে পাচ্ছেন না, আইডিয়া এক্সপান্ড করার মতো আপনার সেই ক্যাপাবিলিটিটা নাই। যাদের আছে তারা তো করবে, দ্যাটস নট ইম্পসিবল, হ্যাঁ, কিন্তু এটাতে আপনার খুব বেশি মার্কস ক্যারি করবে না। মানে আপনি অনেক কমপ্লেক্স আইডিয়া লিখে আপনি লাইক ইউ উইল নট গেট এনাফ স্কোর। আর যখনই আপনি কনফিউজ থাকবেন যে রাইটিং এ আসলে কিভাবে ইভ্যালুয়েট করে টিচাররা, তখনই হচ্ছে যে ওই রাইটিং এর যে ব্যান্ড স্কোর যে ডেসক্রিপ্টর আছে সেটা দেখে নেবেন। সেটা দেখে নেওয়ার জন্য আমি হচ্ছে যে আপনাকে ব্যান্ড স্কোর ডেসক্রিপ্টরটা দিয়ে দিতেছি। আপনাদের কাছে আছে কিনা জানি না, থাকবে, এটা খুবই ইজি আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে। মানে ব্রিটিশ কাউন্সিল থেকে যেটা পায়, বা ধরেন এই কি বলে এটাকে, আইডিপি থেকে যেটা পাবেন সেটাই ব্যান্ড স্কোর ডেসক্রিপ্টরটা। হ্যাঁ, তাহলে আমি এটা হচ্ছে যে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিই, অথবা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আপাতত, তো ওখান থেকে ডাউনলোড করে নিয়ে। কিন্তু আমি ওটাকে একটু করে দেখাই, তাইলে হচ্ছে যে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। যে এখানে কিন্তু আইডিয়া জেনারেশন, এটা ইউনিক আইডিয়া জেনারেশনের জন্য কিন্তু এক্সট্রা কোনো মার্কস নাই। সো যেটার জন্য এক্সট্রা মার্কস নাই, আমি শুধু শুধু ইউনিক আইডিয়া বের করতে গিয়ে যদি দেখি যে আমার আসলে লেখার সময় চলে যেতেছে, তাহলে আসলে ওই 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 পার্টটা নিয়ে কাজ না করাই ভালো। আসছে এটা রাইটিং পার্ট 2। রাইটিং পার্ট 1-এ যদি দেখেন, আমরা যদি স্ট্যান্ডার্ড যদি ধরি, আমি 7কে স্ট্যান্ডার্ড ধরলাম, হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন এখানে কোথাও কিন্তু বলে না যে আইডিয়াসটা হচ্ছে যে অনেক সুপার হইতে হবে। সো আইডিয়াসটা এখানে দেখেন কোহেরেন্স, মানে 4 পার্টে রাইটিং অ্যানালাইসিস করে, তো টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহিশন, লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। হ্যাঁ, তার মধ্যে এখানে আইডিয়াস দিয়ে শুধুমাত্র এই পার্টটাতে কথা বলা হয়েছে। দেখেন আপনি যে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিক্যালি অর্গানাইজড, আইডিয়াসকে আপনি লজিক্যালি অর্গানাইজ করছেন, ওই যে স্ট্রাকচারটা আপনি ঠিক মতো করছেন এবং ফ্লোটা হচ্ছে করছেন ঠিক মতো করছেন। রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস ইনক্লুডিং রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশন ইজ ইউজড ফ্লেক্সিবলি। এগুলো হচ্ছে যে গ্রামারের কথাবার্তা। প্যারাগ্রাফিং ইজ জেনারেলি ইউজ ইফেক্টিভলি, দ্যাট মিনস হচ্ছে আপনি ওই যে বললাম আপনাকে কোয়েশ্চেন টাইপ অনুযায়ী আপনি প্যারাগ্রাফিং ঠিক মতো করতে পারছেন। ইন্ট্রোডাকশন লিখছেন, কনক্লুশন লিখছেন, বডি প্যারাগ্রাফ লিখছেন, কখনো কখনো 2টা প্যারাগ্রাফ দিয়ে লিখে শেষ করতে পারছেন, কখনো 3টা প্যারাগ্রাফ দিয়ে লিখে শেষ করতে পারছেন। কিন্তু কোথাও বলে নাই এখানে, আপনি দেখেন যে আপনার আইডিয়া, আপনি চেক করে দেখেন নিজে, আইডিয়াটাকে আপনার অনেক কোয়ালিটিফুল মনে হয়েছে ওদের কাছে, এই কারণে আপনাকে হাইয়েস্ট বা ভালো মার্কস দিচ্ছে। ঠিক আছে, এর মানে হচ্ছে যে কোয়ালিটি অফ আইডিয়া ইজ নট ইম্পর্টেন্ট, হাউ ফ্লুয়েন্টলি ইউ ক্যান রাইট, মানে
following that idea, that's more important. So simple idea নিয়ে আগাবেন, that's the main thing ইন্ট্রোডাকশনের। আরেকটা ইন্ট্রোডাকশনের বা ভোকাবুলারি নিয়ে কথা বলতেছিলাম। সো ভোকাবুলারি আপনাকে প্রথমেই আপনার যে রিডার আছে ওকে ইমপ্রেস করার জন্য আপনি অনেক লাইক ডিফিকাল্ট ভোকাবুলারি দিয়ে দিলেন, রাইট? যে প্রিকারসর টু দিস, অথবা ধরেন আপনার আরো যদি টাফেস্ট কোনো একটা ভোকাবুলারি দেখি, হ্যাঁ, সেগুলো আপনি যদি দিয়ে দিলেন, টাফ ভোকাবুলারি দিয়ে দিলেন, হ্যাঁ, তাইলে দেখবেন যে আসলে এটা আপনার মানে ইন্ট্রোডাকশনেই আপনি হচ্ছে যে ধরেন একটা এক্সপেকটেশন সেট করে ফেলতেছেন যে আপনি এই লেভেলের রাইটার। তখন গিয়ে এটা যদি ফলো আপ না করতে পারেন, পরবর্তীতেও আপনি এই লেভেলেরই ভাবে লিখতে না পারেন, তখন গিয়ে দেখবেন যে আবার স্কোরটা ব্যালেন্স হবে না। ইন্ট্রোডাকশনে আপনি সবসময় চেষ্টা করবেন সিম্পল ওয়ার্ডস, যেগুলো আপনি লিখে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ অনেক সময় আপনি ওয়ার্ড লিখতে গেলে অনেক হাই লেভেলের ওয়ার্ড লিখছেন, কিন্তু এই হাই লেভেলের ওয়ার্ড এই কনটেক্সটে যায় না। সো আপনি যদি আপনার মাথায় যে ওয়ার্ডস গুলো আসে, প্র্যাকটিস করতে করতে যে ওয়ার্ডস গুলো আপনি কম্পাইল করবেন, সেগুলো নিয়েই আপনি হচ্ছে যে সেগুলোই আপনার ভোকাবুলারি। আপনার ভোকাবুলারি কিন্তু পরীক্ষার আগের রাতে আপনি 20টা ওয়ার্ড শিখে গেলেন, এই 20টা ওয়ার্ড আপনি অ্যাপ্লাই করবেন, এটা না। ভোকাবুলারি হচ্ছে আপনার, আপনি এখন যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, আপনার কাছে আপনার স্টকে এই ভোকাবুলারি আছে, এই 1000 ভোকাবুলারি আমার মাথায় আছে, এগুলো আমি ইউজ করতে পারি কমফোর্টেবলি। দ্যাটস এনাফ ফর 7 পাওয়ার জন্য অ্যাটলিস্ট। হ্যাঁ, 7-এর উপরে এগিয়ে যেতে হলে আপনার ওভারঅল সবখানে ভোকাবুলারিটা হাই করতে হবে। আরেকটা জিনিস, এবার আমরা হচ্ছে যে ওই ভোকাবুলারির মধ্যে আপনি এই আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি ভোকাবুলারিকে ভাগ করে নেবেন। এটাকে আপনার লাইক ভোকাবুলারি টিপসও বলতে পারেন। যখন আমরা ভোকাবুলারি শিখবো তখন হচ্ছে যে ধরেন আরেকটু এটা ক্লিয়ার হব কি ধরনের ডিপার্টমেন্টের কথা বলতেছি আমি। ধরেন এটা শুধুমাত্র ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে না, এটা মানে যে কোনো লাইক বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, ইভেন আপনার স্পিকিং এর ক্ষেত্রেও হতে পারে। আমি ভোকাবুলারি ক্লাস নাই কারণে এখনই আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, বাট অ্যাট সাম পয়েন্ট আমরা ওখানে যাব। সো এটা আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ অথবা ডিভিশন ওয়াইজ হচ্ছে যে আপনি আপনার ভোকাবুলারিকে স্টক করা শুরু করতে পারেন। এখনই আপনার নিজের উদ্যোগে করতে হবে সব, কিন্তু একটা আইএলটিএস ইনস্ট্রাক্টর আপনাকে কিন্তু একটা গাইডেন্স দিবে, কখনো আপনাকে ভোকাবুলারি শিখাই দিতে পারবে না। গ্রামারের যে ইয়াগুলো আছে, ফ্লো গুলো দেখাই দিতে পারবে, স্ট্রাকচার দেখাই দিতে পারবে, কিন্তু কখনো আপনাকে গ্রামার শিখাই দিতে পারবে না আনলেস ইউ প্র্যাকটিস। সো ভোকাবুলারি আপনারা যখনই এক্সাম দেন না কেন, ট্রাই টু বিল্ড ইউর ভোকাবুলারি। যে ভোকাবুলারি আপনি বিল্ড করে ফেলবেন, সেটার উপর বেস করে কিন্তু আপনার লেখাটা হবে। আমি আউট অফ কনটেক্সট ভোকাবুলারি শিখে গেছি আগে, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যখন লিখতে যাই আমার আসলে যেটা স্টক ভোকাবুলারি, আমি সেই ভোকাবুলারিতেই হচ্ছে যে দেখলাম যে অলওয়েজ টাক রয়ে গেছে। আমি আউট অফ কনটেক্সট ভোকাবুলারি নিয়ে আসতে পারি নাই, বা পারলেও ওটা আউট অফ কনটেক্সট হয়ে যাইতো বলে আমি ওটা লিখে নিয়েছি। 100% সার্টেন না হয়ে যে কোনো ওয়ার্ডস ইউজ না করাই ভালো। সে সেক্ষেত্রে আমি ওই যে বললাম যে ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি আপনারা আহ, আহ, মানে এখন থেকে প্র্যাকটিস অথবা জমানো শুরু করেন। আপনারা সেটা যে কোনো একটা ওয়ার্ড ডকুমেন্টেও লিখতে পারেন, অথবা আপনারা ডায়েরিতেও লিখতে পারেন। আমি জানি না শোনা যাচ্ছে আমার কথা, বাই দ্য ওয়ে? জি ভাই, শোনা যাইতেছে। শোনা যাচ্ছে, ফাইন, ফ্যান্টাস্টিক। হঠাৎ করে দেখলাম যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে, শুরু হয়ে গেছে এখানে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা ওই ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি এটা, বাট আমি এখানে ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি বেজ আমি মানে কথাটা এভাবে বলে যাচ্ছি আর কি। আমরা স্টেটমেন্টে একটু পরে যাই, জাস্ট আমরা ভোকাবুলারিটাকে একবার দেখি। সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি হেলথ অ্যান্ড মেডিকেল, এটা রিলেটেড যে ওয়ার্ডস গুলো আছে আপনি এখানে লিখতে থাকেন। হ্যাঁ, প্যান্ডেমিক একটা ওয়ার্ড হইতে পারে, এপিডিউরাল একটা ওয়ার্ড হইতে পারে। প্যান্ডেমিক বানানটা কি রে ভাই? প্যান্ডেমিক একটা ওয়ার্ড হইতে পারে, এপিডিউরাল হইতে পারে, অথবা ধরেন ফিভার হইতে পারে। ফিভারও মানে খুব বেসিক জিনিস হইতে পারে। নিমোনিয়া বানানটা কি আল্লাহ জানে, আমি লিখে ফেলতেছি আমি, বাট হ্যাঁ, এই যে হয়েছে তো নিমোনিয়া। এই যে এই ওয়ার্ড গুলো আছে, এগুলো আপনি হচ্ছে যে না হয় না রে, নিউমোনিয়া নিউমোনিয়া দেখো সেটা নিউমোনিয়া হয়েছে। আচ্ছা, এখন হয়েছে কারণ আমি কারেক্ট করছি। যাই হোক, তো এই ধরনের ভোকাবুলারি গুলো স্পেলিং সহ আগে থেকে করে রাখবে এরকম। হেলথ এন্ড তারপর এডুকেশনের জন্য ধরেন আপনার এলিমেন্টারি অথবা এই ধরনের লেখাগুলো। হ্যাঁ, এরপরে এডুকেশন গেল, এরপরে ধরেন রেক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি। হ্যাঁ, এরপরে ধরেন আপনার গেল সায়েন্সের মধ্যে হেলথ সায়েন্স হইতে পারে, অথবা টেকনোলজি। এরপরে ধরেন ইকোনমি। ঠিক আছে, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আপনি দেখবেন যে টার্মস এন্ড কন্ডিশন, এখানে কিছু টার্মস টেকনোলজিক্যালের যে ইয়ারগন যেগুলোকে বলে, এই ধরনের ইয়াগুলো আপনি
শিখে রাখবেন। ইদারিং ব্লক চেইনের কথাবার্তা আছে, অথবা ধরেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে লেখে, এগুলা আপনার ভোকাবুলারিটা মিনিংটা সহ আপনি জানার চেষ্টা করবেন। রেক্রিয়েশন স্পোর্টস এর মধ্যে হচ্ছে যে ধরেন আপনি বলতে পারেন যে রিফ্রেশিং রিফ্রেশিং ইজ এ কাইন্ড অফ লাইক রিফ্রেশিং, আপনার এই যে স্পোর্টসটা খেলা হচ্ছে রিফ্রেশিং, এরকম আর কি। তো এই ধরনের ইকোনমিতে বলতে পারেন যে আপনার রিসেশন। আমি জাস্ট আপনাকে একটা লাইক, আমি তো সব লিখে দিতে পারবো না, বাট এই ধরনের ভোকাবুলারি গুলো শিখে যাবেন, ক্যাটাগরি করে নেবেন ভোকাবুলারি গুলোর জন্য। হ্যাঁ, তো এই মুহূর্তে সব ক্যাটাগরি আমার মনে পড়তেছে না। অথবা ধরেন লাইফস্টাইল লাইফস্টাইল কুকিং টুকিং রিলেটেড, হ্যাঁ, অথবা আপনার ট্রাভেলিং রিলেটেড রিক্রিয়েশনও ঢুকে রাখতে পারেন, লাইফস্টাইল অ্যান্ড ট্যুরিজম এখানের মধ্যে রাখতে পারেন, আপনার ইচ্ছা। যেভাবেই করেন না কেন, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে ওয়ার্ডস গুলো, সিনোনিম গুলো এক্সাম্পল সহ লিখবেন। এক্সাম্পল মানে এটা কিভাবে, কোন কনটেক্সটে এটা ইউজ করা যায়, এটা লিখতে থাকবেন, অথবা টাইপ করতে থাকবেন, অথবা হাতে লিখতে থাকবেন। তাইলে আপনার ভোকাবুলারি গুলো ক্যাটাগরিক্যালি আপনি মানে ইয়া করতে পারবেন, গ্রুপ করতে পারবেন। গ্রুপ ওয়াইজ হচ্ছে যে আপনার ভোকাবুলারি গুলো মাথায় থাকবে। তখন হচ্ছে যে যে টপিকে আপনার কোয়েশ্চেনটা আসুক, এটা আবার রিলেটেড, এবার আমার ইন্ট্রোডাকশনে গেলে বুঝবো এটা আপনার রিলেটেড। আর 15 মিনিট সময় আছে এর মধ্যে, কারণ আমরা ইন্ট্রোডাকশনের একটা পার্ট আমরা শেষ করতে পারতেছি না এখনো, কিন্তু আমরা শেষ করে ফেলি এখনই। তাহলে ভোকাবুলারিটা গেল। এই যে আমরা এই আমাদের হাতে হচ্ছে যে আমরা এখন দেখতেছি যে এই কোয়েশ্চেনটাকে আমরা ট্যাকেল কিভাবে করব। ফার্স্টে আমরা প্যারাফ্রেজ স্টেটমেন্ট করব, এবং এরপর আমরা থিসিস স্টেটমেন্ট করব। প্যারাফ্রেজ স্টেটমেন্টটা কি? প্যারাফ্রেজ স্টেটমেন্টটা খুব সিম্পল অ্যাজ দ্যাট, আপনি যেভাবে আপনাকে কোয়েশ্চেন দেয়া হয়েছে, এই স্টেটমেন্টটা দেয়া হয়েছে, টাস্কটা হচ্ছে যে পরে দেখতেছি, কিন্তু স্টেটমেন্টটা যেখানে দেয়া হয়েছে সেই স্টেটমেন্টটাকে আপনি হচ্ছে যে আপনার মতো করে কি বুঝছেন সেটা আপনি ডিসক্রাইব করবেন। দ্যাট মিনস হচ্ছে প্যারাফ্রেজড। প্যারাফ্রেজ মানে হচ্ছে যে ফ্রেজটাকে ডিফারেন্ট ওয়েতে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি লিখবেন। হুবহু এটা যেটা আছে আপনার যেভাবে লেখা আছে এটা লিখবেন না, এটা আপনি আপনার মতো করে প্যারাফ্রেজিং করবেন। সো প্যারাফ্রেজিং এর ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আছে, মেথড না, লাইক বেসিক্যালি আপনি প্যারাফ্রেজ করতে আপনি ওয়ার্ডসকে সাবস্টিটিউট করতে পারেন, আপনি অ্যাক্টিভকে প্যাসিভ করতে পারেন, যেটা অ্যাক্টিভ প্যাসিভ আমরা যেভাবে শিখলাম, যে আপনি হচ্ছে ওয়ার্ডস সাবস্টিটিউশন করতে পারেন, সেন্টেন্স কে হচ্ছে যে সেন্টেন্স চেঞ্জ করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে ধরেন, অথবা না, অথবা এগুলো সবকিছুই করতে পারেন, অথবা হচ্ছে যে ধরেন ভয়েস চেঞ্জ করতে পারেন, ভয়েস মানে অ্যাক্টিভ অথবা প্যাসিভ করে ফেলতে পারেন। So, এইভাবে করে হচ্ছে যে আপনি আপনার প্যারাফ্রেজিং করবেন। সো প্যারাফ্রেজিং আমরা যদি দেখি এই মুহূর্তে, আবার আরেকটা কথা বলি, ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে যে সিনোনিম ইউজ করা, একই ওয়ার্ডের সিনোনিম ইউজ করা, কিন্তু সব ওয়ার্ডের কিন্তু আপনি সিনোনিম খুঁজে পাবেন না। যেমন ইংলিশের সিনোনিম কি, আপনি ইংলিশের সিনোনিম আপনি চাইলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড দিতে পারবেন না, ইট উইল নট, মানে খুব বেশি আপনার ভাব থাকবে না। ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড, ইংলিশ শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড না, আপনার অন্য কোনো দেশেরও হইতে পারে। সো ওয়ার্ড সাবস্টিটিউশন সবগুলো ওয়ার্ডই যে সাবস্টিটিউট করতে হবে তা না, এই জায়গায় আপনি ডিফারেন্ট মানে সেম ওয়ার্ড আপনি রাখতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু তখন আপনার স্ট্রাকচারটা তখন আপনার হয়তো চেঞ্জ করে ফেললে আপনি এটাকে প্যারাফ্রেজিং বলতে পারেন। কিন্তু হুবহু একই একই ধরনের লার্নিং ইংলিশ এট স্কুল, এই কথাটা আপনি হুবহু লিখে দিলে আবার ওটাকে প্যারাফ্রেজিং বলতে পারেন না, ভয়েস চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, যে তারপরে ধরেন ইফ দিস আর নট টট মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট। সো এনিওয়ে, ভয়েস চেঞ্জ এখানে হয় না, যেহেতু আমরা একটা সাবস্টিটিউশন মেথডে আর সেন্টেন্স চেঞ্জের মেথডে আমরা এইটাকে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আমরা প্যারাফ্রেজিং করে ফেলি। ঠিক আছে, তাইলে বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। আর ইন ইওর অপিনিয়নটা আমরা থিসিস স্টেটমেন্টের জন্য রেখা দিই, লিখতে থাকি এখানে মধ্যে ইনফরমেশন বাক্য সরাই একটু। সো স্ট্রাকচারটা তো দেখলাম, একটা প্যারাফ্রেজ স্টেটমেন্ট থাকবে, একটা থিসিস স্টেটমেন্ট থাকবে। প্যারাফ্রেজ স্টেটমেন্টটা কিভাবে করতেছি, এই 3টা পদ্ধতিতে করা যায়, অথবা এখন আমরা যেভাবে করতেছি সেভাবে করতে পারি আমরা, এই অথবা মিক্সড অফ এভরিথিং হতে পারে। সো লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন সিন অ্যাজ মোর ইম্পর্টেন্ট দ্যান লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস। সো এটা কি ধরনের ক্যাটাগরিতে মধ্যে পড়ে, এটা বেসিক্যালি কোন ক্যাটাগরিতে মধ্যে পড়ে? ক্যাটাগরি করতে চাই, ভোকাবুলারি যদি ওই রিলেটেড আনতে চাই, এডুকেশন স্যার, এডুকেশন এডুকেশনের মধ্যে পড়ে, তাই না? তো এডুকেশন রিলেটেড ভোকাবুলারি এখানে আমরা ইউজ করতে পারি, আমাদের মাথার মধ্যে ইতিমধ্যে চলে আসছে, আমরা একটা ক্যাটাগরি। আচ্ছা, ওই যে আমরা বললাম যে এখানে আপনার আইডিয়া জেনারেশন করতে হবে, উইদাউট আইডিয়া আপনি জাস্ট স্টার্ট করতে পারবেন না। সো আমাদের যেহেতু আইডিয়া এখন জেনারেট করতে হবে, আমরা আগে এই পুরো কোয়েশ্চেনটা একবার করে যাই। হ্যাঁ, আইডিয়া জেনারেশনের পার্টটা আমরা ডিসক্রাইব করছি, ওটা নিয়ে এখন ডিসক্রাইব করবো না, আমরা এখানে জাস্ট ডিরেক্টলি প্যারাফ্রেজিং কিভাবে করে এটা বলি। ধরে নিলাম যে আমার আইডিয়া আগে থেকে জেনারেট করা আছে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে যে লার্নিং স্কুল
at school is often seen as more important than learning local languages. If these are not taught, many are at risk of dying out. That means হচ্ছে যে আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজেস আপনার স্কুলে না পড়ানো হয়, সেক্ষেত্রে আমরা এই লোকাল ল্যাঙ্গুয়েজে আমাদের যে আঞ্চলিক কথাবার্তা আছে, সেগুলো আঞ্চলিক ভাষা আসে, সেটা আপনার হারায় যেতে পারে। সেটাকে আমরা প্যারাফ্রেজ করব, সোজা কথা প্যারাফ্রেজ করব। এবং এরপরে আমরা হচ্ছে যে এখানে আইডিয়া জেনারেশনের পার্টটা এখানে আসে, বেসিক্যালি থিসিস স্টেটমেন্টে আসে। হ্যাঁ, আমরা প্যারাফ্রেজ কিভাবে করতেছি, এবার আমরা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে আগে প্যারাফ্রেজ করতে পারি, অথবা দুইটা সেন্টেন্স মিলিয়ে আপনি একটা সামারাইজ প্যারাফ্রেজিং করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা যেহেতু এখানে বলা হয়েছে যে লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন সিন অ্যাজ মোর ইম্পর্টেন্ট দেন লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, এখন আমরা এখানে কনসিকুয়েন্সেস কি বলছে, ইফ দিজ আর নট টট মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট। আপনি সেন্টেন্স বাই সেন্টেন্স প্যারাফ্রেজিং করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন সেন্টেন্স বাই সেন্টেন্সে আগাই। তাহলে প্রথমটাতে প্যারাফ্রেজিং কিভাবে করব, লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ অফেন। আচ্ছা, তাহলে লার্নিং, এখানে যদি লার্নিং ইংলিশ বলতেছে, হ্যাঁ, মেনি বিলিভ, এটা আমরা মেনি বিলিভ দিতে পারি যে অনেকে এটা তো কেউ না কেউ বিলিভ করে না। মেনি বিলিভ দ্যাট লার্নিং, এখানে বলছে মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে বলছে মোর ইম্পর্টেন্ট, কি মোর ইম্পর্টেন্ট, লার্নিং ইংলিশ, রাইট। তাহলে লেস ইম্পর্টেন্ট কি এখানে, লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস না? লোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট লোকাল ল্যাঙ্গুয়েজেস না? আমরা এটাকে ঘুরায় দিতে পারি সেন্টেন্সটাকে। হ্যাঁ, এবং মেনি বিলিভ দিতে পারি, আমরা এখানে চাইলে মেনি বিলিভ দিতে পারি। হ্যাঁ, এখন আমরা এখানে লার্নিংটা বলছি, আর লার্নিং এর জায়গায় আপনি আসলে এই অন্য কিছু রিডিং অথবা লিসনিং এটা এগুলো দিতে পারেন না। লার্নিং এর জায়গায় আসলে অল্টারনেটিভ সিনোনিম হতে পারে লার্নিং এর আরো কিছু হতে পারে না, লার্নিং, অ্যাকোয়ারিং নলেজ হতে পারে, অথবা নোয়িং হতে পারে, বাট লার্নিং ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। শুধু যদি আমরা অল্টারনেটিভের ইয়েতে না যাই, বাট আমরা সেন্টেন্সটাকেই চেঞ্জ করে ফেলি, সেন্টেন্সটাকে আমরা ঘুরাই দিই। যেখানে আমরা মোর ইম্পর্টেন্ট বলছি সেটাকে আমরা লেস ইম্পর্টেন্ট বলি। লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস, আপনি লোকাল ল্যাঙ্গুয়েজেস থেকে কি ইউজ করতে পারেন বলুন তো? আঞ্চলিক ভাষাটাকে আমরা কি বলতে পারি ইংলিশে? লোকাল ল্যাঙ্গুয়েজেস অল্টারনেটিভ কি হতে পারে? নেটিভ ল্যাঙ্গুয়েজেস, রাইট? বলতে পারি না নেটিভ ল্যাঙ্গুয়েজেস? ডাজ ইট মেক সেন্স লোকাল ল্যাঙ্গুয়েজেস থেকে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা? এনিওয়ান? হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড লাগে দেখতে। স্ট্যান্ডার্ড লাগে না? এটাকে খুব বেশি অকার্ড লাগতেছে না। আমরা এটাও বলতে পারি লার্নিং। আচ্ছা, আমি আগে সেন্টেন্সটা লিখে ফেলি, তারপর বলতেছি। হ্যাঁ, তারপর আপনি বুঝতে পারবেন যে কিভাবে বলতেছি। এখানে আমরা জাস্ট সেন্টেন্সটা ঘুরে দিলাম, বাট সবসময় একই রকম হইতে হবে তা না, বাট এটার মতো করে আমরা লিখি যে মেনি বিলিভ দ্যাট লার্নিং নেটিভ ল্যাঙ্গুয়েজেস ইজ লেস ইম্পর্টেন্ট, লেস এসেনশিয়াল। ইম্পর্টেন্টের জায়গায় আপনি কিন্তু এসেনশিয়াল ইউজ করতে পারেন, প্রবলেম নেই। এসেনশিয়াল দেন, এই সেম স্ট্রাকচারে রাখলাম আমরা, হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স এটা। দেন লার্নিং লোকাল ল্যাঙ্গুয়েজেস, লার্নিং ইংলিশ অ্যাট স্কুলের জায়গায় কি লিখতে পারেন? স্কুলের অল্টারনেটিভ কি হতে পারে? এডুকেশনাল ইনস্টিটিউটস। ঠিক আছে, তাহলে এটা কি একই রকম কথা বলতেছি না আমরা? সেখানে আছে মোর ইম্পর্টেন্ট বলছে ইংলিশকে, আমরা এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজেস দিলাম, আমরা লেস ইম্পর্টেন্ট বললাম। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। এটাকে আমরা প্যারাফ্রেজ, একটা সেন্টেন্সকে আমরা প্যারাফ্রেজ করে দেখাইলাম, রাইট? এখন আপনি নেটিভ ল্যাঙ্গুয়েজেসের জায়গায় আপনি বলতে পারেন যে লার্নিং ল্যাঙ্গুয়েজেস ইউজ বাই লোকাল পিপল। এটাও বলতে পারেন যে লার্নিং ল্যাঙ্গুয়েজেস ইউজ বাই লোকাল পিপল। মানে সেম কথাকে আপনি মানে একটু মানে ফ্রেজেস ইউজ করতে পারেন, যে ইউজড বাই লোকাল পিপল, এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, লার্নিং ল্যাঙ্গুয়েজেস ইউজড বাই লোকাল পিপল ইজ লেস এসেনশিয়াল দেন লার্নিং ইংলিশ অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউট। আপনি এটাকে প্যারাফ্রেজ করলেন, কিন্তু আমরা যেহেতু লাইক লোকাল ল্যাঙ্গুয়েজের একটা অল্টারনেটিভ পেয়ে গেছি নেটিভ ল্যাঙ্গুয়েজেস রেখে দিই। নেটিভ ল্যাঙ্গুয়েজেস ইজ লেস ইম্পর্টেন্ট, এখানে সাবজেক্টটা হচ্ছে লার্নিং, নট নেটিভ ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, এটা আবার ভুল করেন না আপনারা। ইজ হচ্ছে যে এটার আপনার এটা হচ্ছে যে আপনার ভার্ব ফর দ্যাট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং ইজ লেস এসেনশিয়াল দেন লার্নিং ইংলিশ অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউটস। এইভাবে করে আমরা একটা সেন্টেন্সকে প্যারাফ্রেজ করে ফেললাম, সেন্টেন্সের কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিলাম, কিন্তু মেইন মিনিংটা আমরা চেঞ্জ করব না। আপনি এখানে পড়ে যা বুঝতে পারবেন, এখানে পড়েও যাতে আপনি তা বুঝতে পারেন, এটা আপনার কাছে ইম্পর্টেন্ট থাকতে হবে। আচ্ছা, ইফ দিজ আর নট টট মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট, এটাকে আপনি প্যারাফ্রেজ করে ফেলেন। ইফ দিজ আর নট টট, দিজ বলতে এটা হচ্ছে, এটাকে বলে যে সাবস্টিটিউশন। আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম না, যে সাবস্টিটিউশন মেথড, যে ওই যে
কোহিরেন্স এন্ড কোহেশনের জন্য সাবস্টিটিউশন ঠিক মতো ইউজ করছে। সো এখানে ইফ দিস বলতে কি বুঝাইছে? ইফ দিস আর নট ডট, এনিওয়ান? লোকাল ল্যাঙ্গুয়েজ না? এক্স্যাক্টলি, এখানে সাবস্টিটিউট করা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজেসকে, এবং বোঝা যাচ্ছে যে মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট। এই কথা বলতে বুঝাইছে যে এখানে লাইক যেহেতু মোর ইম্পর্টেন্ট ভাবা হচ্ছে না, এই জন্য হচ্ছে যে এটা ডাইং আউট হয়ে যাচ্ছে। সো সেকেন্ড সেন্টেন্স থেকে বোঝা যাচ্ছে যে এই ডাইং আউট হওয়ার সম্ভাবনা হচ্ছে যে যেটা লেস ইম্পর্টেন্ট, তাই তো না, এই লোকাল ল্যাঙ্গুয়েজটাই লেস ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি দেজ ইউজ করে ওটাকে সাবস্টিটিউট করা হয়েছে, প্রোনাউনটা দেজ ইউজ করা হয়েছে। আচ্ছা, ইফ দিজ আর নট টট, আপনাকে এই মেনি আর অ্যাট রিস্ক অফ ডাইং আউট এই কথাটা আপনি চেঞ্জ করে ফেলতে পারেন মেনি অফ দিজ ল্যাঙ্গুয়েজেস, এই কথাটা বলতে পারেন। কোন ল্যাঙ্গুয়েজেস? দিজ ল্যাঙ্গুয়েজেস। কোন ল্যাঙ্গুয়েজেস? নেটিভ ল্যাঙ্গুয়েজেস। মেনি অফ দিজ ল্যাঙ্গুয়েজেস মে, মেনি অফ ডাইং আউট লিখছে না, অ্যাট রিস্ক অফ ডাইং আউট লিখছে, মে ডাই আউট লিখে ফেলতে পারেন আপনি, অথবা ফেজ আউট লিখে ফেলতে পারেন। ডাইংটাকে আপনি ডাইং এর যে ফর্মটা আছে ডাইং আউটের, ডাইং আউট হচ্ছে যে বোঝা যাচ্ছে যে ফেজ আউট হয়ে যাবে অথবা মৃত হয়ে যাবে, হ্যাঁ, ডাইং আউট বুঝাইছে। সেটাকে আপনি ডাইং এর জায়গায় ডাই আউট বলে ফেলতে পারেন, মে ডাই আউট লিখে দিতে পারেন। দ্যাট মিনস হচ্ছে ওই যে ফর্মটাকে চেঞ্জ করে দিলেন, ওয়ার্ডের ফর্মটাকে চেঞ্জ করে দিলেন, ইনস্টেড অফ ডাইং আউট আপনি মে ডাই আউট লিখে দিতে পারেন। হ্যাঁ, মে ডাই আউট ইফ দিজ আর নট টট। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে ইফ নট টট, এটা হচ্ছে যে আপনার নট টট হচ্ছে প্যাসিভে ইউজ করছে, কোনটাকে? নট টট, ল্যাঙ্গুয়েজটাকে নট টট। ইফ ইফ পিপল ডু নট লার্ন, if do not learn, হ্যাঁ, if people do not learn about, if people do not learn their native অথবা লোকাল ল্যাঙ্গুয়েজেস, এখানে আপনি লোকাল ল্যাঙ্গুয়েজেস নিতে পারেন, লোকাল ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস মে ডাইট আউট ইফ ডু নট লার্ন ইট, অথবা ইফ ডু নট লার্ন পিপল, কারণ এখানে একবার আমি লোকাল দিস ল্যাঙ্গুয়েজেস লিখছি, রাইট? ইফ পিপল ডু নট লার্ন ইট লার্ন দিস ইন স্কুলস, এখানে আপনি এখানে স্কুলের কথা, এই কথাটাকে আপনি মানে এর মানে হচ্ছে যে আপনার প্যারাফ্রেজিং যে করলাম, এই পুরো প্যারাফ্রেজিং এ আপনি দেখবেন এইখানে যে কথা বলছে এখানেও সে কথা বলছে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দিলাম। একবার হচ্ছে যে আমি সেন্টেন্সটাকে ঘুরাই লিখলাম, আরেকবার হচ্ছে যে এখানে আপনার এই কিছু লাইক মেড রিস্ক অফ ডাইং আউটের জায়গায় মে ডাই আউট, যেহেতু রিস্কের কথা বলছে, ইটস নট সার্টেন বাট রিস্ক, আমি এখানে মে ইউজ করছি, শঙ্কা বোধ করতেছি যে এটা হয়তো মারা যেতে পারে, ঠিক আছে? এই হইতেছে আমাদের প্যারাফ্রেজিং। এইভাবে করে আপনি প্যারাফ্রেজিং প্র্যাকটিস করতে হবে। ইটস নট অ্যাবাউট একদিনে এটা আপনার গ্রো করবে, বিকজ একদিনে আপনি এতগুলা রিলেটেড ভোকাবুলারি নাও খুঁজে পাইতে পারেন। একদিনে আপনি হয়তো প্র্যাকটিস করতে করতে গিয়ে দেখবেন যে এটা দেখবেন যে ঘুরে ফিরে একই ধরনের প্যারাফ্রেজিং, ডিফারেন্ট স্ট্রাকচার হইতে পারে, কিন্তু স্ট্রাকচার একই ধরনের। লাইক আপনার অ্যান্সার হইতে দেখবেন যে একই ধরনের ওই স্ট্রাকচারগুলো ইউজ করে আপনি প্যারাফ্রেজিং করে ফেলতে পারতেছেন, ইনস্টেড অফ লাইক আপনি জাস্ট সিনোনিম গুলো ইউজ করে। কারণ সব সিনোনিম ইউজ করে আপনার কিন্তু আপনি বুঝাইতে পারবেন না। এখানে আপনি স্কুলের জায়গায় আমি স্কুলস ইউজ করছি, কারণ প্লুরাল করে ফেলছি, কারণ পিপল ওই স্কুলস গুলোতে শিখে, রাইট? তা আপনি এনিওয়ে আপনি এভাবে করে প্যারাফ্রেজিং ইজ কমপ্লিট আমার জন্য। অতিরিক্ত সময় স্পেন্ড করবেন না কখনো ইয়াতে। ইন্ট্রোডাকশন যত শর্ট হওয়া যায় তত ভালো। এখানে যদি ওয়ার্ড কাউন্টারে দিই, আপনি দেখবেন যে এখানের মধ্যে হয়তো আমার 20-25টা ওয়ার্ড লেখা হয়ে গেছে। বাকিটা কি এবার আমার থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট হচ্ছে এবার আপনি এসেতে কি লিখবেন তা হচ্ছে আপনার থিসিস স্টেটমেন্ট। যদি আপনি এসেতে লেখেন ইন ইউর অপিনিয়ন, এখানে চাইছে it is important for everyone to learn English. Is it important for everyone to learn English? This is one question. Second question, should we try to ensure survival of local languages? And if so, how? এখানে কিন্তু 3টা কোয়েশ্চেন করছে। একটা হচ্ছে যে in your opinion, is it important for everyone to learn English? This is one question. Second question হচ্ছে যে should we try to ensure the survival of local languages? This is another question. 2টা কোয়েশ্চেন। And if so, how? ইফ সো হাউ দিয়ে অনেক ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এই হাউটাও কিন্তু আরেকটা কোয়েশ্চেন, মানে হচ্ছে 3টা কোয়েশ্চেন আমার এখানে করা হয়েছে। সো 3টা কোয়েশ্চেনকে আপনার ট্যাকল করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনার এই 3টা কোয়েশ্চেনকে আনসার করা বেসড অন দিস স্টেটমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট। এখানে আপনাকে টাস্ক অ্যাচিভমেন্টের জন্য এই 3টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। সো আমি যখন আনসার করবো, এই যে আমি আপনাকে বললাম সেন্টেন্স স্ট্রাকচার আমি কিভাবে করব, সেন্টেন্স স্ট্রাকচারে আমি চাইলে এই কোয়েশ্চেনটাকে ট্যাকল করার জন্য আমি যদি ওদিকে নিয়ে যাই, সেন্টেন্স স্ট্রাকচার আমি হচ্ছে কিভাবে করবো এখানে আমি দেখাই দিই জাস্ট একবার। সরি একটু দেরি হয়ে গেছে, আমরা আর
7 মিনিটস 8 মিনিটস সময় নিব তাড়াহুড়া না করে। ইজ ইট ওকে গাইজ? ইজ ইট ওকে? কেউ ইজ ওকে না বললে মানে বুঝবো যে ওকে না, তাহলে শেষ করে দিই, নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো। 12টা বেজে গেছে এই কারণে বলতেছি। আজকে কি শেষ করবো এখানে? না 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 স্যার, চালিয়ে যান। এটা ফাহাদ বলছে চালাই যেতে, দিদার বলছে চালাই যেতে, ধরে নিলাম। পারবেন নাকি শেষ করতে চাচ্ছেন? জি ভাইয়া পারবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি 10 মিনিট আমি এটা শেষ করি। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে দেখেন আপনি 3টা কোয়েশ্চেন করছে। ইন ইউর ওপিনিয়ন ইজ ইট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন? ওকে। শুড উই ট্রাই টু এনশিওর আওয়ার সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজ? দিস ইজ অ্যানাদার ওকে। ইফ সো হাউ? এই 3টা কোয়েশ্চেনকে ট্যাকেল করতে হবে। সেই ক্ষেত্রে আমার বডি প্যারাগ্রাফে আনতে হবে এরকম যে একটা কোয়েশ্চেনে আমি লিখবো ইজ ইট ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু লার্ন ইংলিশ, একটা আমার আমার ওপিনিয়ন দিতে হবে, দিস ইজ ওয়ান। শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? দিস ইজ অ্যানাদার আইডিয়া। সো এখানে আমার বডি প্যারাগ্রাফ 2 দিয়ে আমি এটা লিখবো। বডি প্যারাগ্রাফ 3তে আমার মতে অ্যাটলিস্ট আমি লিখবো কিভাবে এটা আমি ট্যাকেল করবো, হাউ। 3তে আমি হাউটা হচ্ছে যে লিখবো, হাউ। ঠিক আছে? দ্য আইডিয়া ইজ আমার লোকাল ল্যাঙ্গুয়েজ সার্ভাইভ করা উচিত, উচিত কি উচিত না। আগে হচ্ছে যে তার তার জন্য আগে লিখছে যে ইংলিশটি সবার শেখা উচিত কিনা। এখানে আমি আমার ইংলিশের ব্যাপারে লিখবো। আর এখানে আমি লিখবো বডি প্যারাগ্রাফ 2তে আমি লিখবো যে শুড উই ট্রাই টু সেভ ইংলিশ। এখন এটাকে আমি হচ্ছে যে এখন ব্রেইন স্টর্মিং করে আমার আইডিয়াস বের করতে হবে যে ইংলিশটা কিভাবে লিখবো। মানে ইংলিশটা শিখবো কিনা, ইজ ইট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স অফ ইংলিশ। আমি এভাবে না, যেভাবে করতেছি এভাবে না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। হাউ শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস? ইফ সো হাউ? ইফ সো হাউ বলতে কি বুঝেছে বলেন তো? মানে ইফ সো হাউ, হাউ কি? ইফ সো দিয়ে বলছে কিন্তু। ইফ সো হাউ দ্যাট মিনস হচ্ছে যে যদি লোকাল ল্যাঙ্গুয়েজ সার্ভাইভ করা ইম্পর্টেন্ট হয় তাইলে কিভাবে, কিভাবে আমি এটাকে এনশিওর করব সার্ভাইভালটা। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। সো সেই ক্ষেত্রে ইফ সো হাউ বলতে বুঝাইছে যে শুড উই ট্রাই টু এনশিওর সার্ভাইভাল অফ লোকাল ল্যাঙ্গুয়েজেস, এটা আমাদের প্রথম কোয়েশ্চেন। ইয়েস উই শুড অর নট হোয়াট এভার। যদি ইয়েস হয় তাহলে কিভাবে, হাউ। তাহলে এখানে হচ্ছে যে হাউ শুড উই সেভ ইংলিশ নাম, সরি এখানে ইংলিশ থেকে বলছি, এটা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজেস অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, should we try to save native languages? This is the second idea of our second paragraph. A third idea, how should we save our local languages? ঠিক আছে, এই হইতেছে আমাদের 3টা আইডিয়া। এই ক্ষেত্রে আমি বডি প্যারাগ্রাফ 3 ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এতে করে আমার আইডিয়াটা আরেকটু কনস্ট্রাকটিভ না, একটু অর্গানাইজড হবে। আইডিয়া কোয়ালিটি হাই কোয়ালিটি হইতে হবে কথা না, কিন্তু আপনার এটা হচ্ছে যে কনস্ট্রাকটিভ হবে, অথবা হচ্ছে বলতে পারেন যে আপনি এটাকে আরেকটু ফ্লো বেটার, এটা ভালো ফ্লো করবে। কারণ আপনাকে এখানে 3টা টাস্ক দেওয়া হয়েছে কিন্তু, এবং 3টায় আপনাকে আনসার করতে হবে। এবং এটা বেসড অন কি, বেসড অন কোন টপিক? বেসড অন দিস লার্নিং ইংলিশ ইজ মোর ইম্পর্টেন্ট দেন লোকাল ল্যাঙ্গুয়েজেস মনে করা হয়। ইজ অফেন সিন বাই হুম? মেনি পিপল হয়তো সিন করে, মেনি পিপল লাইক জেনারেলি। ইফ দিস আর নট টট মেনি অনেকে ডাই আউট করে ফেলতে পারে। এই কনটেক্সটে আপনাকে এখানে এই কোয়েশ্চেনটার আনসার করতে হবে এই স্ট্রাকচারে। রাইট নাও আপনার ইন্ট্রোডাকশনের থিসিস স্টেটমেন্টটার পার্ট নিয়ে আমরা কথা বলতেছি। থিসিস স্টেটমেন্টে আপনি এখন কি করবেন? থিসিস স্টেটমেন্টে আপনি এখন এই আইডিয়া যে জেনারেট করবেন আপনি, এটা আগে করে ফেলতে হবে আপনাকে। সোজা কথা কিভাবে করবেন, আমি ওই স্ট্রাকচারিং অ্যান্ড এক্সেলেন্ট এসে নামে একটা ভিডিও আছে, আমি ইউটিউবে গেলে পাবেন। ওখানে আমি খুব ডিটেইলে বলছি কিভাবে আপনি আইডিয়া জেনারেশন করবেন। আমরা এখানেও করব, মানে এই ক্লাস মানে নেক্সট ক্লাসগুলোতেও আমরা এটা নিয়ে কাজ করব। কিন্তু আমরা এখন যেহেতু ইন্ট্রোডাকশন পার্টে আছি, আমি আইডিয়া জেনারেশন নিয়ে খুব বেশি কথা বলতেছি না, বাট কিভাবে আপনি থিসিস স্টেটমেন্টটা লিখবেন সেটা বলতেছি। তো থিসিস স্টেটমেন্টে যে আইডিয়াসটা আপনি জেনারেট করবেন, ধরেন ইম্পর্টেন্স অফ ইংলিশ কেন আপনি আইডিয়া জেনারেট করে রাখলেন যে আপনি হচ্ছে যে এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা মাথায় আছে আপনার, যেটা আপনি সিম্পলি মাথায় লিখতে পারেন যে গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে কি হয়, আপনি ইন্টারন্যাশনাল এডুকেশন নিতে পারেন, রাইট? এই কথাটা আপনি লেখেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে যে শুড উই ট্রাই টু সেভ নেটিভ ল্যাঙ্গুয়েজেস। এবার হচ্ছে যে আপনার অন দি আদার হ্যান্ড দিয়ে অথবা হোয়াট এভার আপনি যেভাবে ফ্লো করতে পারেন, নেটিভ ল্যাঙ্গুয়েজে সেভ করা উচিত আমাদের। অবভিয়াসলি লাইক কিছু সেন্সে না পড়াশোনা করলেই বোঝা যায় যে ওরা চাচ্ছে এটাকে এগ্রি করতে, রাইট?
আর নইলে এখানে ইফ সো হাউ দিত না। আপনি যদি এখানে বলতে যে না, উই ডু নট ওয়ান্ট টু সার্ভাইভ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সার্ভাইভাল অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ আমি চাচ্ছি না, সেক্ষেত্রে নো করে দিলে কিন্তু আপনার এটাকে আর আনসারই করতে হতো না। তখন আপনাকে এই নো দিয়ে হচ্ছে যে প্যারাগ্রাফ 2 আনসার করতে হতো, প্যারাগ্রাফ 3 থাকতো না। কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে তারা চাচ্ছে আপনি এটাতে অ্যাগ্রি করেন, এই কথাটাতে অ্যাগ্রি করেন। হ্যাঁ, উই শুড ট্রাই টু এনশিওর। আর কিছু কিছু লাইক আমাদের বেসিক্যালি ন্যাচারালি আমাদের চিন্তা করলে আমরা আমাদের মাতৃভাষা থেকে করতে চাই, এই কারণে মানে সেভ করতে চাই। এই কারণে আমরা দেখা যাবে 21শে ফেব্রুয়ারিতে আমরা মাতৃভাষা আমাদের অফিসিয়াল হইতে হবে, এই জোরে আমরা অনেকে মানে লাইক অনেকে জানো দিয়ে ফেলছে, রাইট? সো এই কারণে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ আমরা ন্যাচারালি আই ফিল দ্যাট ইটস ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট হইলে ভাইয়া শুড, হ্যাঁ এখানে আপনার বডি প্যারাগ্রাফ 1-এ একটা লিখবো, আপনার ইংলিশ পক্ষে লিখবো যে এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা আর লিখলে সমস্যা নাই। প্যারাগ্রাফ 2-তে লিখবো যে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে, না দুইটা হ্যাঁ প্যারাগ্রাফে হ্যাঁ, দুই নিয়ম লিখবো। এক্স্যাক্টলি, কারণ এখানে আপনার একটা আইডিয়া আছে, এটা কোয়েশ্চেনটা আপনি এখানে আনসার করে ফেলতেছেন। ইন ইউর অপিনিয়ন, আমরা যখন লিখবো থিসিস স্টেটমেন্ট তখন আপনি আরেকটু ক্লিয়ার ধারণা পাবেন। হ্যাঁ, গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ এই কারণে, আর ইন্টারন্যাশনাল এডুকেশন আপনি নিতে পারেন এটার মাধ্যমে, যেহেতু সবাই এটা করে, অ্যাকসেপ্ট করে। আর এখানে আমরা হচ্ছে যে বডি প্যারাগ্রাফ থ্রুতে আমি আইডিয়া জেনারেট করতেছি না, আমি জাস্ট সেভ নেটিভ ল্যাঙ্গুয়েজ করবেন কিনা, ইয়েস নেটিভ ল্যাঙ্গুয়েজ সেভ করা উচিত, রিজনটা কি, রাইট, রিজনটা কি এটাও লিখে দিতে হবে যে ইয়েস নেটিভ ল্যাঙ্গুয়েজ just need to be saved as our কি নেটিভ ল্যাঙ্গুয়েজেস জায়গায় আপনি মাদার টাঙ্গও দিতে পারেন, রাইট, মাদার টাং। আচ্ছা, ভাই এখানে ইলিটারেট পিপল দিলে হবে না? হ্যাঁ, ইলিটারেট পিপল মানে যারা অশিক্ষিত, তারা তো মনে হয় ইংলিশ জানে না, এদের জন্য নেটিভ ল্যাঙ্গুয়েজ সেভ করা দরকার। আচ্ছা, এটা আপনার মাথায় এটা আসছে, ইলিটারেট পিপলের কথা বলতেছে, অথবা ইলিটারেট ইন ইংলিশ, রাইট, হ্যাঁ, ইলিটারেট ইন ইংলিশ এই কথা বলতে হবে। আওয়ার মাদার টাং নিডস টু বি সেভড অ্যাজ মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি। মানে এই যে আমি একটু ডিসক্রাইব করে লিখতেছি, যেটা আসলে বডি প্যারাগ্রাফে লেখা হয়ে যাবে। আপনার থেকে আইডিয়াটা পাইলাম, এখান থেকে লিখলাম মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ডু নট স্পিক ইন ইংলিশ। তো ওরা নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো কমিউনিকেট, এর মানে হচ্ছে যে আমাদের কমিউনিকেট বেটার করার জন্য মেনি ইন আওয়ার কান্ট্রি লিখে দিলাম, মেনি পিপল না লিখলেও চলে। তাহলে এখানে বেসিক থটটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে কমিউনিকেশন, লোকাল কমিউনিকেশন করার জন্য হচ্ছে যে আপনার লোকাল কমিউনিকেশন করার জন্য এই আইডিয়ার যে জিস্ট হচ্ছে এটা, যে লোকাল কমিউনিকেশন করার জন্য আপনার এই নেটিভ ল্যাঙ্গুয়েজটাও জানা প্রয়োজন। হ্যাঁ, হাউ শুড উই সেভ আওয়ার ল্যাঙ্গুয়েজেস, এখানের জন্য একটা আইডিয়া দেন যে প্র্যাকটিসিং সেলিব্রেটিং স্পেশাল ডে দিয়ে দিই মাথার মধ্যে যেটা আসে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সেলিব্রেটিং এটা যে লজিক্যাল হইতে হবে, ঠিক আছে, বাট এটা অনেক হাই কোয়ালিটির থট আপনার লাগবে না। এই মুহূর্তে আপনি বলতে পারেন যে বাই সেলিব্রেটিং স্পেশাল ডেইজ লাইক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা আমার মাথায় আসছে বলে এই মুহূর্তে। হ্যাঁ, তো যেটা মাথায় আসছে যে এখন এই যে আমার তাহলে কিভাবে আমি সেভ করবো, এটার মাধ্যমে সেভ হইতে হবে কথা নাই, হইতে পারে নাও হইতে পারে, বাট ইট ইজ ওয়ান অফ দ্য স্টেপস আর কি। হ্যাঁ, ইট ইজ ওয়ান অফ দ্য স্টেপ যে আমরা ইন্টারন্যাশনালি আমি এটাকে সেলিব্রেট করতেছি, এর মাধ্যমে আমি মাদার ল্যাঙ্গুয়েজ সেভ করবো। দিস ইজ হাউ আই ওয়ান্ট টু ট্যাকল দিস পার্ট। এখন আপনি এখান থেকে আসেন, এই সবগুলো আপনি নিয়ে আপনি বানাবেন এখন এই যে গেল, এটা আমার গেল, এবার আমি থিসিস স্টেটমেন্টটাকে বানাবো। এগুলো হচ্ছে আমার আইডিয়া জেনারেশন ইজ এ সিম্পলি একটা ডিফারেন্ট পার্ট। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট এটা না থাকলে আপনি ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন, আপনি আন্দাজে ইন্ট্রোডাকশন লিখতে পারবেন না। ইন্ট্রোডাকশনে যা লিখবেন ওটার রিফ্লেকশন আপনার বডি প্যারাগ্রাফে থাকতে হবে। সো বডি প্যারাগ্রাফে লিখতে হইলে যা লিখবেন সেটা আবার আইডিয়া থেকে বের করতে হবে, আপনার আইডিয়া আগে থেকে হওয়া লাগবে যে আপনি কি লিখতে যাচ্ছেন, রাইট, যে কোনো আইডিয়া হইতে পারে। এরপর আপনি চলে যাবেন এবার থিসিস স্টেটমেন্ট রাইটিং এ। থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখবেন, আমি এখানে চলে যাই থিসিস স্টেটমেন্ট। 5 মিনিট, সরি ফর দ্যাট, বাট আই হোপ এটা আপনাদের অনেক কাজে লাগবে। এবার থিসিস স্টেটমেন্টে কি লিখবেন, থিসিস স্টেটমেন্টের লেখার আগে আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে, ইন ইউর অপিনিয়ন, এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, রাইট। এখানে আপনি ডিরেক্টলি বলে দিতে পারেন যে ইন মাই অপিনিয়ন লার্নিং ইংলিশ অ্যাট স্কুল ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দিয়ে লাভ নেই, মানে ভেরি ইম্পর্টেন্ট বলতে পারেন, অথবা ইজ এসেনশিয়াল বলতে পারেন, ইজ এসেনশিয়াল দিয়ে, অথবা নেসেসারি, ইজ নেসেসারি।
এটা দিলেন একটা আপনার একটা কোয়েশ্চেনের আনসার হয়ে গেল, হ্যাঁ। এবং এখানে আছে ইন মাই অপিনিয়ন দিয়ে আপনি করলেন। ইন মাই অপিনিয়ন হচ্ছে যে আপনার ফ্রেজ, হ্যাঁ। আর লার্নিং ইংলিশটা হচ্ছে যে আপনার সাবজেক্ট, অ্যাট স্কুল ইজ নেসেসারি এটা লিখলেন, অথবা এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লার্নিং ইজ নেসেসারি এটা লিখলেন। পরের সেন্টেন্স আপনি লিখলেন হাউএভার, হাউএভার দিয়ে লিখতে পারেন হাউএভার প্র্যাকটিসিং, এখানে কি লিখছি আমরা, প্র্যাকটিসিং লিখছি না, প্র্যাকটিসিং, আচ্ছা এটা দিয়ে আপনার কিন্তু ইংলিশ ইম্পর্টেন্ট লিখে দিয়েছেন, ঠিক আছে, ভালো কথা, হ্যাঁ। অ্যাজ দিয়ে আপনি হচ্ছে যে এটাকে এক্সটেন্ড করবেন। এক্সটেন্ড কিভাবে করবেন, এই যে এখানে অ্যাজ ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, ইট ইজ গ্লোবালি অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ, অথবা মেথড অফ কমিউনিকেশন, মেথড অফ কমিউনিকেশন, এটা মাথায় আসতেছে বলে বলতেছে, আপনাদের মাথায় না থাকলে এটা আসবে না। সো এরপরে কমা দিয়ে এটাকে কম্পাউন্ড করে ফেলবো, অ্যান্ড international universities accept English spoken users, লেখেন সমস্যা নেই, English spoken writers whatever, English spoken users, অথবা accept students who are decent users of English, যেভাবে লিখতে পারেন। মানে হচ্ছে যে একটা থিসিস স্টেটমেন্ট আমি দিয়ে দিলাম আমার অপিনিয়ন দিয়ে, হ্যাঁ। এরপর আমি সেকেন্ড আইডিয়া যেটা আছে সেটা এখানে লিখে দিচ্ছি। এটাকে আরো সামারাইজ করতে পারেন, বাট আমি এখন টাইম নেই, হ্যাঁ। আমি আপনাদেরকে জাস্ট দেখাই। হাউএভার প্র্যাকটিসিং লোকাল ল্যাঙ্গুয়েজেস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ডিউ টু মানে কারণ, ডিউ টু many of our relatives, অথবা many of our elderlies লেখেন সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যে আমাদের এল্ডারলি যারা সিনিয়র্স আছে, many of our elderlies still communicate, অথবা স্টিল, হ্যাঁ কমিউনিকেশন তো লিখছেন একবার, তাও কমিউনিকেট লিখতে পারেন, কমিউনিকেট ইন দেয়ার মাদার টাং, হ্যাঁ ঠিক আছে, এটা হয়েছে মাদার টাংস। এখন ফাইনালি সো দিয়ে আপনি কি লিখবেন, সো হচ্ছে যে মানে সো ইফ সো হাউ, এটা সেলিব্রেটিং। এরপর আপনি আরেকটা লিখলেন যে ফাইনাল স্টেটমেন্ট, তিনটা প্যারাগ্রাফ, সেলিব্রেটিং ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ক্যান সেভ নেটিভ ল্যাঙ্গুয়েজেস ফ্রম কি বলেন তো, ফ্রম কি বলেন তো। আমাদের কিন্তু একটা স্টেটমেন্ট, এই থিসিস স্টেটমেন্টে আমাদের এই কোয়েশ্চেনের আনসারও থাকতে হবে, পাশাপাশি কিসের অ্যাঙ্গেলে কথা বলতেছি আমরা, এই কথার অ্যাঙ্গেলে কথা বলতেছি, যে এরা হচ্ছে যে মরে যেতে পারে, মেনি অফ দেম আর মরে যেতে পারে। এই কারণে হচ্ছে যে আমরা থিসিস স্টেটমেন্টটাতে ইন্ট্রোডাকশনের যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটার একটা রিফ্লেকশন থাকবে। সো আমরা যখন এখানে থিসিস স্টেটমেন্টটা লিখতেছি, সো এখানে আমরা এখন এই সলিউশনটা কি দিচ্ছি, সার্ভাইভাল করতে চাচ্ছি আমরা, আমাদের এই ল্যাঙ্গুয়েজটাকে সার্ভাইভ করাইতে চাচ্ছি। সো সলিউশনটা দিব মেনি অফ দেম ফ্রম কি বিং এক্সটিংক্ট। এই লেভেলের ইংলিশ হয়তো আপনারা নাও লিখতে পারেন, বাট কিছু একটা কাছাকাছি মানের লিখলেও ইটস গুড এনাফ। মানে সব সময় যে একেবারে লাইক আমি যেভাবে লিখছি ডিফারেন্ট, কারণ অনেক গ্রামার আছে যেখানে এখানে এক্সপ্লেন করতে গেলে আরেকটা ক্লাস দেওয়া লাগবে কেন এইভাবে করে লিখছি, রাইট। সো এইটা হইতেছে আপনার থিসিস স্টেটমেন্ট। এখন ইন্ট্রোডাকশনটাকে আমরা কিভাবে লিখতেছি, তাহলে ইন মাই অপিনিয়নের যে জায়গাটা আছে এটাকে কাট করে নিচ্ছি, আর এখানে লিখে দিচ্ছি আপনার থিসিস স্টেটমেন্টটা কপি করে নিচ্ছি এখানে। তাহলে এই টোটাল যে পার্টটা আছে, দিস ইজ ইয়োর ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে আপনার কোয়েশ্চেন, রাইট। আমি কোয়েশ্চেনটাকে আলাদা করছিলাম কেন জানি, বাট আমি জানি না এটা কেন এভাবে হয়ে আছে। হ্যাঁ, এই যে এটা হইতেছে যে আপনার ইন্ট্রোডাকশন। এবং এভাবে করে আপনি যেভাবে আমি যে স্ট্র্যাটেজিতে আমি আগাইলাম সেই স্ট্র্যাটেজিতে আপনি ইন্ট্রোডাকশনটা লিখবেন। ক্লিয়ার হয়েছে আপনাদের কিছুটা, নাকি একটু কনফিউজিং লাগতেছে? স্যার অনেকটা হয়েছে, কিন্তু ভোকাবুলারিতে একদম কাছে কিছু ভোকাবুলারি দিয়ে দাও। এক্স্যাক্টলি, এটাই বললাম যে ভোকাবুলারিটা সাইড বাই সাইড। এই যে আমি ক্যাটাগরিক্যাল ভোকাবুলারির কথা কেন বলতেছি আপনাদেরকে, আপনারা এটা আমরা কিছু ভোকাবুলারি শিটও কিন্তু আপনাদেরকে দিয়ে দিছি, রাইট। বাট আমি যেটা করব ক্যাটাগরি ওয়াইজ কিছু ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা মুখস্থ করবেন।
কিন্তু শুধু মুখস্থ করে লাভ নাই, এটা ভোকাবুলারি শেখার টেকনিক আছে, সেটা আমরা পরে দেখাই দিব। বাট কিভাবে আমরা ইন্ট্রোডাকশনটা লিখছি, কি পদ্ধতিতে লিখছি, এটা তো আপনাদের একটা স্ট্র্যাটেজিটা ক্লিয়ার হয়েছে, রাইট? জি স্যার, জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু ভাইয়াই বলে, হ্যাঁ নাইস। তো কিন্তু এটাই হইতেছে আপনার এই স্ট্র্যাটেজিতে যদি আপনি আগান, এটা একবার দুইবার হয়তো আপনার একটু কষ্ট হবে, কিন্তু ফাইনালি দেখবেন আমি 110% শিওর যে ইন্ট্রোডাকশনে আপনারা ফ্যান্টাস্টিক স্কোর করবেন। এটার জন্য আপনারা ফ্যান্টাস্টিক স্কোর পাবেন। এই ইন্ট্রোডাকশনের উপর যখন আপনি বডি প্যারাগ্রাফগুলো লিখতে থাকবেন, তখন দেখবেন যে আপনার লেখাটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। কোহেরেন্স এন্ড কোহেসিভনেসের জন্য আপনি ভালো স্কোর পাবেন, টাস্ক অ্যাচিভমেন্টের জন্য ভালো স্কোর পাবেন, কারণ সবগুলো আপনি আনসার করতেছেন ইন্ট্রোডাকশনে। ইটস ভেরি সিম্পল, বাট ইয়েট ইটস ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, আর it's ticking all the boxes in your essay. ঠিক আছে? So this is how we're gonna do. Next class আমরা কখন নিচ্ছি ভাইয়া? 20 তারিখ is good enough? 20 তারিখ Thursday night is good enough? স্যার এর চেয়ে রুই। না, আপনাদের জন্য, আপনারা যদি বলেন যে Thursday night হলে Friday night, কোনটা ভালো হয় আপনাদের জন্য, Thursday or Friday night? থার্সডে নেন। থার্সডে কিন্তু আপনাদেরকে আমরা ভোকাবুলারি দিয়ে দিব, সেটা দেখে আসবেন। একটা কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেটা করবেন, কারণ আপনাদের হোমওয়ার্ক এখন আমরা যেটা বেসিক্যালি দিব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন লেখা। সোজা কথা, আপনারা একটা ইন্ট্রোডাকশন লেখেন, যে যার মতো পারেন নিয়ে লেখেন। একটা স্টেটমেন্ট দিব, এই স্টেটমেন্ট আপনার মতো করে যেভাবে আমরা করছি সেভাবে করে আপনারা ইন্ট্রোডাকশনটা লিখে আনবেন। তাহলে হচ্ছে যে আমরা, হ্যাঁ ভাইয়া, ভাইয়া প্রশ্নটা দিয়ে দিন, প্রশ্ন। হ্যাঁ প্রশ্নটা আমরা স্টেটমেন্টটা দিয়ে দিব। এই আপনাদের হোমওয়ার্ক একটাই, ইন্ট্রোডাকশনটা লেখা। যে পদ্ধতি দেখছি সেই পদ্ধতি ফলো করেন, এভাবে করে ইন্ট্রোডাকশন লিখে দিবেন। আমরা এটা কিন্তু নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আল্লাহ হাফিজ এখন। ভাইজান, হ্যাঁ ভাইজান বলেন। আমি এখন পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন লিখি না রাইটিং এ। এই যে এখন লিখবেন, এখন আমি যেভাবে দেখাইতেছি এভাবে করে লিখেন, লিখা শুরু করেন। ভালো হয়েছে খারাপ হয়েছে চিন্তা করবেন না, আগে লিখেন, তারপরে দেখা যাবে কি হচ্ছে। হ্যাঁ, আগে ভোকাবুলারি একটু দিয়ে ওটা দেখে তারপর ইনশাল্লাহ করবো। আপনি ভোকাবুলারি চিন্তাই করেন, আমরা ভোকাবুলারি ক্লাসে আসি নাই এখন। আপনি ইন্ট্রোডাকশনটা লেখেন আগে, আপনার ভাষা দিয়েই লেখেন, দরকার হলে ইন্টারনেটের সাহায্য নেন, যে কিভাবে কোন ভাষা। আপনি লিখেন, আপনার স্ট্রাকচার ঠিক আছে কিনা দেখি, পরে ভোকাবুলারি ইমপ্রুভ করা যাবে আস্তে আস্তে। কিন্তু ভোকাবুলারি অবশ্যই আপনার নিজের হইলেও এই ক্যাটাগরিক্যাল ভোকাবুলারিটা আপনার আয়ত্ত করতে হবে। আমরা কিন্তু মুখস্থ করতে পারবেন না, আপনার নিজের ভোকাবুলারি আপনি শিখে শিখে ওখানে রেখে দিবেন, তাহলে বুঝবেন যে আপনি ওই যে ডায়েরিতে লিখতেছেন অথবা যে ওয়ার্ডে লিখতেছেন, এই ওয়ার্ডগুলো আপনার শেখা হয়েছে। আদারওয়াইজ কিন্তু আপনি একটা শিট ধরাই দিলে আপনি শিট পড়তে থাকবেন, কিন্তু কিছু বুঝবেন না। ভোকাবুলারি শেখার যে পদ্ধতি আছে, এটা আমরা দরকার হলে নেক্সট ক্লাস আমি আবার ডিসকাস করব। কিন্তু এই ক্যাটাগরিক্যাল ভোকাবুলারি আপনি শিখে নেবেন যেভাবে হোক। হ্যাঁ, মিনিং, সিনোনিম, সেন্টেন্সে কিভাবে আমরা অ্যাপ্লাই করতেছি, একটা এক্সাম্পল, মিনিং সিনোনিম এক্সাম্পল, মিনিং সিনোনিম এক্সাম্পল, তারপর আপনার ভোকাবুলারি শেখা হয়ে যাবে অনেকগুলো। ঠিক আছে? আল্লাহ হাফেজ ফর নাও। হ্যাঁ, গুড আল্লাহ নাইট। হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ সাদ্দাম, কি অবস্থা? হ্যালো সাদ্দাম। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা?